হ্যালো, সবাই কেমন আছো? চলো আজকে গল্প নিয়ে চলে এলাম। আজকের গল্পটা হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত লেখা সূর্য মন্দিরের শেষ প্রহরী গল্পর বই থেকে। পুরোটাই আমি পাঠ করে শোনাবো, তবে এটা আসবে 2 কি 3টে ভাগে, বিকজ গল্পটা বেশ বড়, একটা পুরো উপন্যাস। আর এটা পারুল প্রকাশনী থেকে প্রকাশিত একটি বই, আর প্রথম প্রকাশন 2012 সালে। তো এটা খুব জনপ্রিয় একটি গল্প, হিমাদ্রি কিশোর বাবু। তো যারা হিমাদ্রি কিশোর বাবু সম্পর্কে জানো না, তাদের জন্য একটু বলে দেওয়া দরকার। উনি জন্মেছিলেন 17 মে কলকাতায়। পিতৃপুরুষ অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার বাসিন্দা ছিলেন। পরবর্তীকালে কর্মসূত্রে উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় আসা। লেখকের বর্তমান নিবাসী ও কর্মস্থলও কাঁচরাপাড়া। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে MA। বড়দের জন্য গল্প উপন্যাস লিখলেও মূলত শিশু কিশোরদের জন্য লিখতে বেশি ভালোবাসেন। আনন্দমেলা, কিশোর ভারতী, সন্দেশ পত্রিকায় একাধিক কিশোর উপন্যাস লিখেছেন। শুকতারা, ঝালাপালা, রং বেরং ইত্যাদি ছোটদের প্রায় সব পত্রিকাতেই তার গল্প উপন্যাস ছড়িয়ে আছে। প্রথম প্রকাশিত উপন্যাস কৃষ্ণ লামার গুম্ফা 2006। জনপ্রিয় FM চ্যানেলে নাট্যরূপ পেয়েছে তার লেখা। উল্লেখযোগ্য কিশোর উপন্যাসের মধ্যে রয়েছে সন্ধ্যাদ্বীপের সোনার ড্রাগন, রানী হটস্পোপির মমি, মানুষ কুমির, থ্রসীয় ছোড়া ইত্যাদি। উল্লেখযোগ্য বড়দের উপন্যাসের মধ্যে পরিক্রমণ, পরিবারের পরি, শখ ও ভ্রমণ ও ছবি তোলা। তো চলো আজকে হিমাদ্রি কিশোর বাবুর সূর্য মন্দিরের শেষ প্রহরী গল্পটা শুরু করা যাক। আর এই গল্পের কিন্তু আমি প্রথম পর্বে কিছুটাই রাখবো, আবার আমরা পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে তোমাদের। চলো শুরু করে দিই। উকিয়ালি রিসর্টের বারান্দায় দাঁড়িয়েছিল সুজয়। আশেপাশের কাঠের বাড়িঘরের মাথার উপর দিয়ে দূরে নীল আকাশের বুকে জেগে আছে তুষার ধবল পর্বতমালা, দক্ষিণ থেকে উত্তরে বিস্তৃত। সকালে সূর্যের আলোয় উজ্জ্বল পর্বতশৃঙ্গ উদ্ভাসিত এই উপত্যকা। ওই পর্বতমালার নাম আন্দিজ, উপত্যকার নাম কুচকো, আর এই ভূমির নাম ইনকা ভূমি। এখন অবশ্য এদেশের পোশাকি নাম রিপাবলিকা ডেল পেরু বা পেরু সাধারণতন্ত্র। দূরের পর্বতশ্রেণীর দিকে তাকিয়ে বুকের ভিতর কেমন যেন রোমাঞ্চ অনুভব করছিল সুজয়। বইতে সে কত পড়েছে এই পাহাড়ের কথা। একসময় এই পাহাড়, এই উপত্যকাতেই জন্ম নিয়েছিল সুমহান এক সভ্যতা, ইনকা সভ্যতা। যে সভ্যতার কাহিনী আজও হাতছানি দেয় আধুনিক পৃথিবীর মানুষকে। ইনকা মানেই ছেলেবেলায় গল্পের বইতে পড়া সোনার শহর এলডোরাডোর গল্প। ইনকা মানেই ছবির বইয়ের পাতা থেকে উঠে আসা গায়ে মুখে বিচিত্র উল্কি আর বিচিত্র পোশাকের বর্ষধারী মানুষ, যারা বসবাস করে আন্দিজ পর্বতে, তার পাদদেশে আমাজনের গহীন জঙ্গলে। ছেলেবেলার গল্প কাহিনীতে পড়া সোনাঝরা ইনকার দেশে সে যে কোনোদিন উপস্থিত হবে তা স্বপ্নেও ভাবেনি সুজয়। না ভাবাটাই স্বাভাবিক, কারণ কোথায় ইন্ডিয়া আর কোথায় পেরু। অর্ধেক পৃথিবী সত্যি পার হতে হয় এখানে আসতে হলে। বাঙালি ভ্রমণ পিপাসু হলেও ছাপোষা বাঙালির পক্ষে শুধুমাত্র ভ্রমণের জন্য পেরুতে আসাটা একটু কষ্টসাধ্য কল্পনাই বলা চলে। সুজয়েরও এখানে আসা কোনোদিন সম্ভব হতো না যদি না সে যে কোম্পানিতে চাকরি করে সেই মাইনিং কোম্পানি একটা কাজে তাকে লিমাতে পাঠাতো। লিমাতে দিন তিনিক ছিল সুজয়। সেখানে কাজ মিটে যাবার পর ইনকা সভ্যতার পীঠস্থান কুচকো আর মাচু পিচু দেখার লোভ সামলাতে পারেনি সে। এই সুযোগে তার আর জীবনে আসবে না। তার ভিসার মেয়াদ ফুরাতে সপ্তাহ 2 বাকি আছে। সুযোগ আর সময় সদ্ব্যবহার করতে রাজধানী লিমা থেকে গতকাল রাতে এসে পৌঁছতে কুচকোতে। আপনি কি ইন্ডিয়া থেকে এসেছেন? প্রশ্নটা কানে যেতেই সুজয় ফিরে তাকিয়ে দেখল একজন বৃদ্ধ ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন তার পেছনে। তার সঙ্গে বছর দশকের একটা বাচ্চা ছেলেও আছে। ভদ্রলোকের পরনে ধপধপে সাদা জামা প্যান্ট, চোখে সোনালি ফ্রেমের চশমা, মাথায় পানামা হ্যাট। তার সাদা চাপদারির সঙ্গে সাদা পোশাক খুব সুন্দর মানিয়েছে। সুজয় তার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর বলল, হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ স্মিত হেসে বললেন, রিসেপশনিস্ট বলেছিল একজন ইন্ডিয়ান যুবক এসেছেন এখানে। আপনাকে দেখে মনে হলো আপনিই তিনি হবেন। এই বলে 2 পা এগিয়ে এসে করমর্দনের জন্য ডান হাতটা বাড়িয়ে দিয়ে তিনি বললেন, আমি হোসে মার্কেজ, চিলি থেকে আসছি। সুজয় তার সঙ্গে করমর্দন করে বলল, সুজয় রয় ফ্রম কলকাতা, এখানে বেড়াতে এসেছি। আপনিও কি ট্যুরিস্ট? ভদ্রলোক হেসে জবাব দিলেন, তা বলতে পারেন, আবার নাও বলতে পারেন। চিলির ভ্যালপারাইজো ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে অধ্যাপনা করতাম
করতাম আমি। সেখান থেকে অবসর নেবার পর একটা বই লেখার কাজে আমি হাত দিয়েছি। সে প্রয়োজনেই আমার পেরুতে আসা। এর আগেও আমি দুবার এসেছি এখানে। প্রফেসর মার্কেজের পাশে দাঁড়ানো বাচ্চা ছেলেটা এবার সুজয়কে লক্ষ্য করে তার ছোট্ট হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আমি সুজান, তুমি আমার সাথে পরিচয় করবে না? তার কথা শুনে সুজয় হেসে তার সাথে করমর্দন করে বলল, ও আই এম সরি, অবশ্যই তোমার সাথে পরিচয় করব। প্রফেসর মার্কেজ সুজানের মাথায় স্নেহের হাত রেখে সুজয়ের উদ্দেশ্যে বলল, এ হলো আমার গ্র্যান্ড চাইল্ড। ওর বাবা মা সানডিয়াগোতে থাকে, ও থাকে ভ্যালপারাইজোতে আমার কাছে। বাচ্চাটাকে দেখতে বেশ সুন্দর, ফর্সা রং, কালো চুল, টানা টানা ভ্রুচো। সুজানের কপালে ঠিক মাঝখানে হালকা লাল রঙের একটা জুড় আছে। প্রথম দর্শনে সেটা দেখলে মনে হতে পারে কেউ যেন একটা তিলক এঁকে দিয়েছে ছেলেটার কপালে। সুজানের বাঁহাতে ধরা আছে একটা বই, টিনটিন ইন আমেরিকা। প্রফেসর এরপর সুজয়কে জিজ্ঞাসা করলেন, তা আজ কি দেখতে যাবেন ভেবেছেন? সুজয় তার প্রশ্ন শুনে একটু ইতস্তত করে বলল, আসলে কি দেখতে যাব এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। গাইড বইতে কুচকোর বেশ কয়েকটা দর্শনীয় স্থানের নাম দেখলাম ঠিকই, কিন্তু তার মধ্যে কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট তা আমার জানা নেই। আপনি তো এর আগে এখানে এসেছেন, এখানে কোথায় কোথায় যাওয়া যায় বলবেন? প্রফেসর বললেন, কুচকো আর তার আশেপাশে ইনকা সাম্রাজ্যের বহু নিদর্শন ছড়িয়ে আছে। ঐতিহাসিকদের কাছে সবই গুরুত্বপূর্ণ, তবে তার মধ্যে সাকসুহামান দুর্গা, করিকাঞ্চা সূর্য মন্দির, কুচকোর চন্দ্র মন্দির, এগুলো অবশ্যই দেখে নেবেন আপনি। ইনকাদের আশ্চর্য স্থাপত্য কৌশল, তাদের ধর্মীয় চেতনা, বৈভব ইত্যাদি সম্পর্কে তাহলে আপনি ধারণা করতে পারবেন। এই জায়গাগুলোর কথা জানবার পর কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন প্রফেসর মার্কেজ। তারপর বললেন, আমি যে জায়গাগুলোর কথা বললাম তার মধ্যে সাকসুহামান আর করিকাঞ্চাতে যাচ্ছি আমি, আর একটু পরেই বেরোবো। আর একজনও যাবে আমাদের সঙ্গে, তবে 4 জনের জায়গা হয়ে যাবে গাড়িতে। আপনি ইচ্ছা করলে আমাদের সাথে যেতে পারেন। প্রস্তাবটা পাবার পরে সঙ্গে সঙ্গে লুফে নিল সুজয়। সে বলল, এই তো সৌভাগ্যের বিষয়, আমি যাব আপনাদের সঙ্গে। আপনার মতো মানুষ সঙ্গী হতে পারলে এখানকার ইতিহাস ভালোভাবে জানা যাবে, আর দ্রষ্টব্যগুলোও ভালো করে বুঝতে পারবো। তবে একটা কন্ডিশন, শেয়ারে যাব কিন্তু। প্রফেসর হেসে বললেন, সে দেখা যাবে। সুজয় এবার জিজ্ঞাসা করল, আপনার সঙ্গে আরেকজন যিনি যাবেন তিনি কে? প্রফেসর জবাব দিলেন, একজন আমেরিকান ফটোগ্রাফার, নাম বিল। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করার জন্য পেরু এসেছে। কাল এই রিসর্টেই আলাপ। আমার বইয়ের জন্য কিছু ছবির দরকার। ওকে কাজটা করার প্রস্তাব দিতেই ও রাজি হয়ে গেল। ওই যাবে আমার সঙ্গে। প্রফেসরের কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে শোনা গেল, হাই প্রফেসর, গুড মর্নিং। সুজয় দেখলেও বারান্দার অপর প্রান্ত থেকে তাদের দিকে এগিয়ে আসছে একজন। প্রফেসরও তার উদ্দেশ্যে বলেন, গুড মর্নিং বিল। সুজয়ের মনে হলো বিলের বয়স তারই মতো, অর্থাৎ 25-26 হবে। বেশ লম্বা, ফর্সা, একমাথা সোনালি চুল, পরনে জিন্স টি শার্ট। সে এসে সামনে দাঁড়াতেই সুজয়কে দেখিয়ে প্রফেসর তাকে বললেন, ইনি ইন্ডিয়া থেকে এসেছেন, আমাদের সঙ্গে যাবেন। তার কথা শুনে বিল সুজয়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বিল সয়ার ফ্রম কানেকটিকাট, ইউএসএ। প্রাথমিক পরিচয় পর্বে বিল সম্বন্ধে সুজয় যা জানতে পারল তা হলো সে একটা ওয়াইল্ড লাইফ ম্যাগাজিনে চাকরি করে। তারই কাজে সে মাস 3 হলো ঘর ছেড়েছে। পেরুতে আসার আগে বেশ কিছুদিন ব্রাজিলে কাটিয়েছে সেখানকার বিখ্যাত ব্ল্যাক পান্থার অর্থাৎ কালো বাঘের ছবি তোলার জন্য। পেরুতে এসেছে আন্দিজের কিশোরহীন সিংহ পুমার ছবি তুলতে। সুজয়ের সঙ্গে পরিচয় পর্ব মেটাবার পরে প্রফেসর একবার নিজের রিস্টওয়াচের দিকে দেখে বিলের উদ্দেশ্যে বললেন, তুমি কি রেডি? সে জবাব দিল, হ্যাঁ, শুধু ক্যামেরার ব্যাগটা নিতে হবে আর গায়ে জ্যাকেটটা চাপাতে হবে। তিনি শুনে বললেন, তাহলে তুমি নিচে নেমে কাজ দুটো সেরে ফেলো, আমি মিনিট 10-এর মধ্যেই নিচে নামছি। আর রিসেপশনে কাইন্ডলি একটু বলে দিও যে আমাদের এই নতুন বন্ধু লাঞ্চের জন্য আরেকটা প্যাকেটও যেন আমাদের গাড়িতে তুলে দেয়। বিল বলল, আচ্ছা। বিল চলে যাওয়ার পর প্রফেসর সুজয়কে বললেন, আপনার যদি তৈরি হবার থাকে তবে তৈরি হয়ে নিন, ঠিক 8টায় বাইরে যাব আমরা। এই বলে তিনি বিদায় নিলেন। সুজয় তৈরি হবার তেমন ব্যাপার ছিল না, শুধু ঘরে ঢুকে স্নিকারটা পরে নিল। তারপর তার ছোট্ট ক্যামেরাটা নিয়ে ঘরবন্দি করে কমপ্লিট রেডি হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। মিনিট 7-এর মধ্যেই সুজয়ের ঘরের 2টো ঘর পরে একটা ঘর থেকে প্রফেসর সুজানকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। তারপর একসঙ্গে 3 জন নিচে নামার সিঁড়ির দিকে এগোলো। রিসোর্টের লবির ঠিক বাইরেই দাঁড়িয়েছিল জিপ জাতীয় একটা গাড়ি। তার পাশে দাঁড়িয়েছিল বিল, গায়ে কালো রঙের অনেকগুলো পকেটালা হাতকাটা জ্যাকেট, কাঁধে ক্যামেরার ব্যাগ। সুজয়রা রিসেপশনের কাঁচের দরজা ঠেলে বাইরে পা রাখতেই সে প্রফেসরের উদ্দেশ্যে বলল, আপনার গাড়ি এসে গেছে, খাবারও গাড়িতে উঠে গেছে। সুজয়রা এসে উঠে বসলো গাড়িতে। বিল বসলো ড্রাইভারের পাশে।
প্রফেসর সুজান। সুজয় বসল পিছনের আসনে। গাড়ি যখন স্টার্ট নিল সুজয়ের ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় 8টা বাজে। রিসর্ট কম্পাউন্ডের বাইরে এসে রাস্তায় নামার পর ড্রাইভার দুর্বোধ্য ভাষায় কি যেন জানতে চাইল প্রফেসরের কাছে। প্রফেসর ওই ভাষাতেই তার কথার জবাব দিলেন। তার কথা শুনে ড্রাইভার ঘাড় নেড়ে অ্যাক্সিলারেটরে চাপ দিল। সুজয় কৌতূহলবশত প্রফেসরকে জিজ্ঞাসা করলো, আপনি কি ভাষায় কথা বললেন? স্প্যানিশ? প্রফেসর মৃদু এসে বললেন, না, এটা স্প্যানিশ নয়, কোয়েচুয়া বা কেচুয়া। পেরুর সংখ্যাগরিষ্ঠ মানুষ কেচুয়াতেই কথা বলে। কোয়েচুয়া, আইমারা ও স্প্যানিশ এই তিনটি হলো এখানকার সরকারি ভাষা। স্প্যানিশ আমার মাতৃভাষা, কোয়েচুয়াটা শিখতে হয়েছে আমার কাজের জন্য। চিলির পেরু কনসুলেটের এক ভদ্রলোক শিখিয়েছিলেন। আর আইমারা ভাষা এর আগে এখানে কাজ করতে আসার সুবাদে কিছুটা বুঝতে পারি, তবে বলতে পারি না। এই বলে কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বললেন, লিমা, আরেকুইপা, ফ্যালাও ইত্যাদি বড় বড় শহরে স্প্যানিশটাই বেশি চলে, তবে ইন্টেরিয়ার অঞ্চলে কাজ করতে হলে স্থানীয় ভাষা জানা থাকলে বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যায়। সুজয়দের গাড়ি মিনিট 10-এর মধ্যেই শহর ছাড়িয়ে উপত্যকার ফাঁকা পথ ধরল। কালো পিচে রাস্তা চড়াই উতরাই ভেঙে নানা বাঁক অতিক্রম করে এগিয়ে গেছে। পথের পাশে মাঝে মাঝে ছোট ছোট গ্রাম চোখে পড়ছে। বাড়িঘরগুলো সব কাঠের তৈরি। গ্রাম সংলগ্ন পাহাড়ের ঢালে কফি, আলু, ভুট্টা, নানা রকম ক্ষেত। এরকমই একটা ছোট গ্রামের গায়ে পথের পাশে একটা ছোট ক্ষেত দেখে প্রফেসর সুজয়কে বলল, এটা কিসের ক্ষেত জানেন? সুজয় ক্ষেতের দিকে তাকিয়ে চিনতে না পেরে বলল, না, এই গাছ আমি চিনি না। প্রফেসর বললেন, এগুলো হলো কোকা গাছ, যার থেকে নেশার ওষুধ কোকেন তৈরি হয়। পৃথিবীতে কোকা গাছের সর্বাধিক চাষ হয় এই পেরুতে। আর একটা জিনিস জানবেন, কন্দ বা আলু কিন্তু এখান থেকেই স্পেনীয়দের হাত ধরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আলু আন্দীয় জনগোষ্ঠীর বা ইনকাদের দান। পার্বত্য অঞ্চলে 9000 ফুট উচ্চতায় প্রথম আলুর চাষ শুরু করে তারা। আলু বাঙালিদেরও প্রিয় জিনিস। তার উৎসে যে এই জায়গা তা জানা ছিল না সুজয়ের। তথ্যটা চমকপ্রদ লাগলো সুজয়ের কাছে। সুজয় এরপর প্রফেসরের উদ্দেশ্যে বললেন, গাইড বুকে তো লেখা আছে এই কুচকো একসময় ইনকা সাম্রাজ্যের রাজধানী ছিল। এখানকার ইতিহাস আমাকে একটু বলবেন? তাহলে আমার বেড়াতে সুবিধা হবে। বিল বলল, হ্যাঁ, এই জায়গার ইতিহাস আমিও জেনে নিতে চাই। তাদের কথা শুনে প্রফেসর বললেন, কুচকোর ইতিহাস যেমন দীর্ঘ তেমনই চমকপ্রদ। সংক্ষেপে বলা সম্ভব নয়, তবুও আমি এই জায়গা সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা দেবার চেষ্টা করছি। এই বলে কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর জানলার বাইরে তাকিয়ে তিনি বলতে শুরু করলেন, আসলে ইনকারা ছিল এক আদিম জনজাতি। আপনারা নিশ্চয়ই পেরুর বিখ্যাত টিটিকাকা হ্রদের নাম শুনেছেন। আন্দিজ পর্বতমালার 3810 মিটার উচ্চতায় অবস্থিত টিটিকাকা বা তিতিকাকা। ইনকারা ওই অঞ্চলেই প্রথম বসবাস করত। আনুমানিক 1100 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় তারা তিতিকাকা অঞ্চল থেকে নেমে এসে কুচকোতে বসতি স্থাপন করে। তবে তার আগে এখানে ছিল তিহাউনকা, হুয়ারি প্রভৃতি জনগোষ্ঠীর বাস। পৃথিবীর প্রত্যেক জনজাতির উৎপত্তির পিছনে একটা করে দৈব কাহিনী আছে, যাকে বলে মায়া কাহিনী। ইনকাদেরও মায়া কাহিনী আছে। সেই কাহিনী অনুসারে তিতিকাকা অঞ্চলে 1000 বছর আগে মানকো কাপাক ও মামা ওকল্য নামে 2 ভাই বোন বাস করতেন। একদিন তারা সূর্যদেব ইন্তির দৈববাণী শুনলেন, তোমরা ঘর ছেড়ে বেরিয়ে পড়ো, আশেপাশের সবাইকে শিক্ষিত করে তোলো। আমার সোনার ছড়ি তোমাদের পথ দেখিয়ে যেখানে তোমাদের নিয়ে যাবে সেখানে বসতি স্থাপন করবে তোমরা। সে জায়গা কেন্দ্র করেই জ্ঞানের আলো তোমরা ছড়িয়ে দেবে চারপাশে। ইন্তির এই ঘোষণার পরেই তাদের চোখের সামনে আবির্ভূত হলো এক সোনার ছড়ি। ঘর ছেড়ে বেরিয়ে পড়লো ভাই বোন। ছড়ি তাদের সাথে দেখিয়ে নিয়ে চলল। বেশ কিছুদিন চলার পর একদিন এক উপত্যকা এসে অদৃশ্য হয়ে গেল সেই ছড়ি। সূর্যদেবের নির্দেশ মতো সেই উপত্যকাতেই বসতি স্থাপন করলো 2 ভাই বোন। সেই উপত্যকাই হলো এই কুচকো উপত্যকা। মানকো কাপাক আর ওকল্য এই অঞ্চলে গড়ে তুললেন নতুন সভ্যতা। মানকো কাপাককেই কুচকো নগরীর প্রতিষ্ঠাতা ও ইনকা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়। মানকো কাপাকি ছিলেন প্রথম ইনকা সম্রাট। বিখ্যাত ইতিহাস গবেষক জোসেফ বুম্বলিস তার কাসকারা নামক গ্রন্থেও এই একই মতামত ব্যক্ত করেছেন। একটু থামলেন প্রফেসর। পাহাড়ি পথের বাঁক ভেঙে এগিয়ে চলেছে সুজয়দের গাড়ি। পথের পাশে পাহাড়ের ঢালে এবার শুরু হয়েছে জঙ্গল। তিনি আবার বলতে শুরু করলেন, সম্রাট মানকো কাপাক 1190 থেকে 1230 খ্রিস্টাব্দের মধ্যে কুচকো নগরী গড়ে তোলেন। কুচকো শব্দের অর্থ হলো নাভি। মানকো কাপাক ভেবেছিলেন কুচকোই হলো পৃথিবীর কেন্দ্রবিন্দু। তিনি সূর্য দেবতা ইন্তি ও স্রষ্টা দেবতা বীরকোচার উদ্দেশ্যে এই নগরীকে উৎসর্গ করেন। তিনি এখানে ইন্তিকাঞ্চা সূর্য মন্দির স্থাপন করেন। মানকো
পরবর্তী সম্রাটদের প্রত্যেকের আমলে এই নগরীর উন্নতি সাধন হয়। তবে এ ব্যাপারে 4 জন ইনকা সম্রাটের অবদান বিশেষ উল্লেখযোগ্য। তারা হলেন তৃতীয় ইনকা সম্রাট লোক ইপানকুই, পঞ্চম সম্রাট কাপাক ইপানকুই, নবম সম্রাট পাচাকুটি ইনকা ইপানকুই ও দশম ইনকা সম্রাট টুপাক ইনকা ইপানকুই। সম্রাট লোক ইপানকুই 1260 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি এখানে এক বিরাট বাজার তৈরি করেছিলেন, যার ধ্বংসাবশেষ আজও দেখা যায়। ওই স্থায়ী বাজারের আন্দিজ পর্বতমালার নানা প্রান্তের মানুষ ব্যবসা করতে আসতেন। এছাড়া তিনি কুচকো নগরীতে আখলাহুয়াসি নির্মাণ করান। এই আখলাহুয়াসিতে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরী মেয়েদের এনে রাখা হতো। তাদের উৎসর্গ করা হতো সূর্যদেবের উদ্দেশ্যে। তাদের বলা হতো সূর্যকন্যা, অনেকটা আপনাদের দেশের হিন্দু মন্দিরের দেবদাসীর মতো। তবে সূর্যকন্যাদের অনেক সময় বলিও দেওয়া হতো। কাপাক ইপানকুইয়ের আমলে কুচকো নাগরীর সর্বাধিক উন্নতি হয়। ঐতিহাসিক গার্সিলাসো দালা ভেগার রচনা থেকে জানা যায় কুচকো নগরীর আশ্চর্য স্থাপত্য তার আমলেই বিকশিত হয়। বহু রাস্তাঘাট, সেতু তিনি নির্মাণ করেন। সেচ ও নগরীর জল নিকাশি ব্যবস্থাও তিনি গড়ে তোলেন। নবম সম্রাট পাচাকুটি ইনকা ছিলেন ইনকা সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। তিনি 1438 থেকে 1463 পর্যন্ত রাজত্ব করেন। তার আমলে কুচকো সহ সাম্রাজ্যের সর্বাধিক উন্নতি হয়। আক্ষরিক অর্থে শুধু নয়, পাচাকুটির আমলে সত্যি সত্যি নগরীর প্রধান সৌধগুলো ছিল সোনায় মোড়া। আর দশম ইনকা সম্রাট কুচকো নগরীকে প্রসারিত করেন। আমরা যে সাক্সুয়ামান দুর্গ দেখতে যাচ্ছি তার নির্মাণও সম্পূর্ণ করেন দশম ইনকা টুপাক ইনকা ইপানকুই। এইভাবে মানকো কাপাকের রাজত্বকাল থেকে টুপাক বা টুপা ইনকার রাজত্বকাল পর্যন্ত অর্থাৎ 1493 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 300 বছর ধরে গড়ে ওঠে কুচকো। টোপা ইনকার পরবর্তী আমলে হুয়ানা কাপাক, হুয়াস্কার বা সম্রাট আতুহালাপার আমলে কুচকোর বেশ কিছু পরিবর্তন হয়। 16শ শতাব্দীর প্রথমার্ধে এই কুচকোকে কেন্দ্র করে যে সাম্রাজ্য ছিল তার বিস্তার ছিল লম্বায় 2500 মাইল। ইকুয়েডর থেকে চিলি পর্যন্ত বেষ্টিত। ইনকা সাম্রাজ্যের 1,20,00,000 মানুষের রাজধানী ছিল এই কুচকো। নগরীর কেন্দ্রস্থলে ছিল ইনকা প্রাসাদ বা হাউস অফ সান। সূর্যপুত্র ইনকা সম্রাটরা বসবাস করতেন সেখানে। প্রফেসর মার্কেজ বলে যেতে লাগলেন কুচকোর ইতিহাস। সুজয় শুনে যেতে লাগলো তার কথা। ইনকাদের নামগুলো একটু খটোমটো শোনালেও কুচকোর কাহিনী শুনতে ভালোই লাগছিল তার। ঘণ্টাখানেকের মধ্যেই তারা এসে উপস্থিত হলো উন্মুক্ত এক পাহাড়ি প্রান্তরে। সেখানে তাদের চোখে পড়ল দূরে অনেক উঁচুতে পাশাপাশি দুটো পাহাড়ের গায়ে বেশ অনেকটা অঞ্চল নিয়ে ছড়িয়ে আছে বিশাল এক স্থাপত্যের ধ্বংসাবশেষ। তাই দেখে এতক্ষণ পর সুজান হঠাৎ তার দাদুর উদ্দেশ্যে বলে উঠল, ওইটা কি? প্রফেসর মার্কেস জবাব দিলেন, ওই হলো সাক্সুয়ামান দুর্গ, এখানেই এখন আমরা যাব। এরপর তিনি সুজয়ের উদ্দেশ্যে বললেন, কুচকো নগরীর উত্তর দিক থেকে এখন উপস্থিত হয়েছি আমরা। বলতে পারেন ওই দুর্গই হলো কুচকোর সীমারেখা। স্পেনীয়দের আক্রমণের সময় ইনকার নগরী ছেড়ে আশ্রয় নিয়েছিলেন এই দুর্গে। মানকো কাপাক স্পেনীয়দের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই চালান সাক্সুয়ামান থেকে। সাক্সুয়ামান শব্দটা আমরা একসঙ্গে উচ্চারণ করলেও আসলে কিন্তু তার দুটো শব্দ, সাক্সা হুয়ামান, অর্থাৎ তৃপ্ত বাজ পাখি। কিছুক্ষণের মধ্যেই সুজয়দের গাড়ি পৌঁছে গেল সাক্সুয়ামানের কাছে। বিশাল এক পাথুরে চত্বরে এসে গাড়ি থামল সুজয়দের। সুজয়রা নামলো গাড়ি থেকে। চত্বর থেকে পাহাড়ের গায়ে সিঁড়ির মতো থাক থাক ধাপ, উপর দিয়ে উঠে গেছে বিরাট প্রাচীর ঘেরা সাক্সুয়ামানের প্রবেশ করার জন্য। যেখানে সুজয়রা গাড়ি থেকে নামলো সেখানে আরও বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। কিছু ট্যুরিস্ট আর গাইড গোছে স্থানীয় কিছু লোকও ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানে। সুজয়দের দেখে বুকে আই কার্ড ঝোলানো একজন লোক এগিয়ে এসে বলল, গাইড স্যার, অনলি 100 নুয়াবো সোল। নুয়াবো সোল হলো পেরুর মুদ্রা। মার্কেজ তাকে বললেন, না, আমাদের গাইডের দরকার নেই, আমিই গাইড। লোকটা তার কথায় কি বুঝলো কে জানে। দুর্বোধ্য ভাষায় প্রফেসরের উদ্দেশ্যে কি একটা বলে অন্যদিকে হাঁটা শুরু করলো। হো হো করে হেসে উঠলেন প্রফেসর। সুজয়কে বললেন, ও আমাকে বুড়ো গুয়ানকা বলল। গুয়ানকো এখানকার এক ধরনের প্রাণী। আমরা ওর সঙ্গে যাব না শুনে ছুটে গেল লোকটা। চত্বরের একপাশে টিকিট কাউন্টার। প্রফেসর মার্কেস সবাইকে নিয়ে এগোলেন সেদিকে। সেখানে পৌঁছে তারা দেখতে পেল কাউন্টারের একপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে বেশ কিছু সাদা চামড়ার টুরিস্ট। আর সেই বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে অদ্ভুত সুরে বাঁশি বাজাচ্ছে একজন স্থানীয় মানুষ, বা যাদেরকে বলা হয় নেটিভ আমেরিকান। তার পরনে প্রাচীন ইনকাদের মতো পোশাক, মাথায় ছুচলো ধরনের কান ঢাকা ঝলমলে টুপি, পায়ে কাঠের পাদুকা, গালে আঁকা বিচিত্র উল্কি, ঠিক যেন ছবির বইয়ের পাতা থেকে উঠে আসা কোনো প্রাচীন মানুষ।
লোকটার সঙ্গে একটা প্রাণীও আছে, তার দেহ ঝলমলে কাপড় দিয়ে সাজানো। প্রাণীটাকে সুজয় এই প্রথম চাক্ষুষ করলো, তার ছবি এর আগে সে দেখেছে, লামা। প্রফেসর সুজয়কে বললেন ইনকা সাম্রাজ্যের সবচেয়ে পবিত্র প্রাণী ছিল এই লামা। এখনও নেটিভ আমেরিকানরা এখানে একে দেবতা জ্ঞানে পুজো করে, ঠিক আপনাদের দেশে যেমন হোলি কাউ। এরপর তিনি বললেন, আপনারা এখানে দাঁড়ান, আমি টিকিটটা নিয়ে নিই। সুজয় তার কথা শুনে পয়সা দেবার জন্য পার্স বার করতে যাচ্ছিল, তা বুঝতে পেরে প্রফেসর বললেন, এখন থাক, পরে নেব। টিকিট কাউন্টারে গিয়ে দাঁড়ালেন প্রফেসর, আর সুজয়রা দাঁড়িয়ে সেই নেটিভ আমেরিকানের বাঁশি বাজানো দেখতে লাগলো। ব্যাগ থেকে তার ক্যামেরা বার করে লোকটার গোটা 2 ছবিও তুলল বিল। বেশ মন দোলানো সুরে বাঁশি বাজাচ্ছে লোকটা। বাঁশিটাও বড় অদ্ভুত ধরনের, ফাঁপা কঞ্চি জাতীয় জিনিস পরপর পাশাপাশি বসিয়ে বানানো বাঁশিটা। সুজয়ের পাশে দাঁড়িয়ে ছিল সুজান, সেটাকে জিজ্ঞাসা করলো, এটা কি বাঁশি? সুজয় বলল, আমি নাম জানি না, তোমার দাদু হয়তো বলতে পারবেন। টিকিট কাটা হয়ে গেছিল প্রফেসরের। সুজয়দের দিকে এগিয়ে আস্তে আস্তে সম্মত তিনি শুনতে পেয়েছেন সুজানের প্রশ্নটা, তাই কাছে এসে তিনি বললেন, এই বাঁশির নাম হলো রন্ডাটার। বাঁশ বা নলখাকড়া দিয়ে তৈরি হয়, নেটিভ আমেরিকানদের খুব প্রিয় জিনিস। সুজয়রা এরপর হাঁটতে শুরু করলো দুর্গের ওঠার পথের দিকে। পাহাড়ের গায়ে নিখুঁতভাবে থাক থাক করে পাথর কেটে তৈরি করা হয়েছে উপরে ওঠার সিঁড়িটা। উপরে উঠতে শুরু করার আগে সেই সোপান শ্রেণীর সামনে দাঁড়িয়ে প্রফেসর বিলের উদ্দেশ্যে বললেন, তোমার কাজ এখান থেকেই শুরু করো, এই সিঁড়ির ধাপে একটা ছবি তোলো। এরপর তিনি সুজয়কে বললেন, ধাপগুলোর দিকে ভালো করে লক্ষ্য করুন, প্রতিটার পাথর কেমন নিখুঁতভাবে কাটা। আর ওই যে দুর্গ প্রাকার দেখছেন, ওর কাছে গেলে বুঝতে পারবেন যে পাথরগুলো এই নিচ থেকে ইটের মতো দেখাচ্ছে, সেগুলো আসলে কি বিশাল। ওর এক একটার ওজন হলো 128 টন। আপনি হয়তো ভাবতে পারেন এর মধ্যে অস্বাভাবিক ব্যাপার কি আছে। অস্বাভাবিক ব্যাপার হলো, ইউরোপিয়ানরা লোহার ব্যবহার জানলেও ইনকারা কিন্তু তা জানতো না। তাহলে তারা কিভাবে এত নিখুঁত মসৃণভাবে এই সোপান শ্রেণী বা ওই পাথরের ব্লকগুলোকে কাটলো? ইনকা সভ্যতায় বেশ কিছু মিস্ট্রিয়াস ব্যাপার আছে, যার সমাধান এখনও বিশেষজ্ঞরা করে উঠতে পারেননি। তার মধ্যে এটা হলো একটা মিস্ট্রি। পাথরের সিঁড়ি ভেঙে উপরে উঠতে শুরু করলো সবাই। সুশান বেশ মজা পেয়ে গেছে, সে সবার আগে উঠছে, আর সবার পেছনে প্রফেসর মার্কেজ। সুজয় সিঁড়ির একটা ধাপে দাঁড়িয়ে প্রফেসরকে বলল, আপনার কি উঠতে কষ্ট হচ্ছে? তাহলে আমার হাতটা ধরতে পারেন। প্রফেসর বললেন, আসলে বয়স হচ্ছে তো, কামিং ফেব্রুয়ারি সুইট 80 হবে, তাই একটু হাঁপ ধরেছে, তবে হাত ধরতে হবে না। সুজয় একটু অবাক হলো তার কথা শুনে। প্রফেসরের যে এতটা বয়স তা বুঝতে পারেনি সে। প্রথমে সুজান, তারপর বিল, আর সবশেষে প্রফেসর আর সুজয়। এইভাবে সিঁড়ি ভেঙে তারা একসময় সাকসোয়ামানের প্রবেশ পথে উঠে এলো। ভিতরে ঢোকার মুখে একবার প্রফেসর বিলকে দাঁড় করালেন প্রবেশ পথের একটা ছবি তোলার জন্য। প্রবেশ পথের এক পাশে প্রাচীরের উপর বিরাট একটা পাখির মূর্তি বসানো। ছবি তোলা হয়ে গেলে বিল প্রফেসরকে জিজ্ঞেস করলো, ওটা কি? প্রফেসর বললেন, ওটা হলো কন্ডোর বা বাজ পাখি। এরকম 8টা কন্ডোর মূর্তি বসানো আছে দুর্গ প্রাকারে। যুদ্ধে যাদের মৃত্যু হতো তারা বিশালাকার কন্ডোর পাখিদের খিদে মেটাতো। নরমাংসের লোভে দুর্গ প্রাকারে ষাঁড় বেঁধে বসে থাকতো তারা। অনেকে বলেন এ কারণেই দুর্গের নাম তৃপ্তবাজ। কন্ডোরের স্বভাব বাজের মতো আক্রমণাত্মক, আর চেহারা শকুনের মতো। ত্রিস্তর জিগজ্যাগ দেওয়াল ঘেরা দক্ষিণমুখী সংকীর্ণ প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করল সুজয়রা। চারপাশে ছড়িয়ে আছে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। একটু এগোবার পর দক্ষিণ দিকে দাঁড়িয়ে রয়েছে দুভাগে বিভক্ত পাথুরে আবাসস্থল। প্রফেসর জানালেন, তাদের একটার নাম মাল্লা কামারকা, অপরটার নাম পাত কামারকা। ধীরে ধীরে প্রফেসরের পিছন পিছন সবাই ঘুরতে শুরু করলো দুর্গের ভেতরে, জায়গা থেকে সে জায়গা। প্রফেসরের নির্দেশ মতো বিল ছবি তুলতে লাগলো, আর প্রফেসর জায়গাগুলো সম্বন্ধে বুঝিয়ে দিতে লাগলেন সুজয়কে। এত সুন্দরভাবে প্রফেসর বলছিলেন যে সুজয়ের মনে হচ্ছিল যে প্রফেসর মার্কেজ যেন নিজে প্রত্যক্ষ করেছেন এই দুর্গের ইতিহাস। দুর্গের ভিতর সম্রাটের স্নানাগার, ইনকা অর্থাৎ সম্রাট যেখানে বসে প্রজাদের দর্শন দিতেন, সূর্যদেব, ইন্তির মন্দির, সব জায়গাগুলো ঘুরে ফিরে দেখল সুজয়রা। অবশ্য দেখলো মানে তার কোনো কিছুই আজ আর আস্ত নেই। কোথাও হয়তো দাঁড়িয়ে আছে ছাদহীন কক্ষ, কোথাও দাঁড়িয়ে আছে সার পাথরের স্তম্ভ, কোথাও আবার স্তূপাকৃত পাথরের রাশি। যে দুর্গনগরীর ধুলোতেও নাকি একদিন সোনার গুঁড়ো মিশে থাকতো বলে প্রবাদ আছে, ইনকাদের সেই বৈভব নগরী আজ শুধুই স্মৃতির শ্মশান। সারা নগরীতে ছড়িয়ে আছে চেকান বা জলাধারের চিহ্ন।
পাথরের ধাপে ধাপে পাথরের নল দিয়ে চিকানের জলে অসংখ্য ফোয়ারা দিয়ে নাকি সাজানো ছিল এই দুর্গ। সূর্য উপাসক ইনকারা খুব শৌখিন ছিলেন, বাগানে ফোয়ারা দিয়ে সাজিয়েছিলেন তাদের আবাসস্থল। তার কিছু কিছু চিহ্ন সময় আজও ধরে রেখেছে। ঘণ্টা তিনেক নানা জায়গায় দেখার পর সুজয়রা এসে উপস্থিত হলো বিশাল উন্মুক্ত প্রাঙ্গণে। বেশ কয়েকটা ধাপে বিভক্ত হয়ে সেটা নিচের দিকে নেমে গেছে। একদম উপরের ধাপে গ্যালারির মতো সার সার বসার আসন, পাথরের তৈরি আসনগুলোর পিঠের দিকটা লম্বা। বেশ কিছু ট্যুরিস্ট বসে আছে সেখানে। প্রফেসর সুজয়দের নিয়ে বসলেন সেখানে। পুরো প্রাঙ্গণটা নিচু দেওয়াল দিয়ে ঘেরা। প্রফেসর বললেন এটা ছিল অ্যাম্পি থিয়েটার। সুজয় বলল কি হতো এখানে? এখানেও কি রোমের মতো গ্ল্যাডিয়েটারদের লড়াই হতো নাকি? মার্কেজ বললেন আরে না না, এখানে সেই সময় ধর্মীয় কারণে বলি প্রথা থাকলেও ইনকারা অত হিংস্র ছিলেন না। সূর্যদেব ইন্তির পার্বণে এখানে সমবেত হতো নগরবাসীরা। আমরা যেখানে বসে আছি সেখানে স্বর্ণভূষণে সজ্জিত হয়ে সম্রাট তাদের পার্শ্ববর্গদের নিয়ে বসতেন। তার সঙ্গে থাকতো ইন্তির সোনার প্রতিকৃতি। তিনি জনতার উদ্দেশ্যে ভাষণ দিতেন, আর আমাদের সামনের ঢালু জমিতে নানা রঙের উজ্জ্বল পোশাকে সজ্জিত সমবেত নগরবাসী সম্রাটের উদ্দেশ্যে জয়ধ্বনি করত। ইন্তির উদ্দেশ্যে প্রার্থনা জানাতো যেন তাদের সাম্রাজ্যের শান্তি, বৈভব, সম্মান অটুট থাকে। সূর্যদেব যেন তার পুত্রদের সব বিপদ থেকে মুক্ত রাখেন। এরপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, কিন্তু স্বর্ণলোভী স্পেনীয় সান ফ্রান্সিসকো পিজরো 1528 খ্রিস্টাব্দে যেদিন পেরুর তুম্বে উপকূলে নৌকো ভেড়ালেন, সেদিন থেকে ইনকাদের ভাগ্যাকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। পিজরো ও তার সঙ্গীদের ফর্সা দীর্ঘ চেহারা, হাতে আগুন ছোড়া লাঠি মানে বন্দুক দেখে স্থানীয় ইনকা জনজাতি তুম্পিরা ভাবল আগন্তুকরা সাক্ষাৎ সূর্যের সন্ততি। সরল মনা তম্পিরা তাদের বরণ করল সোনার তৈরি নানা পাত্র, হাঁসের ডিমের আকারের পান্না দিয়ে। পান্না জিনিসটা চেনা ছিল না পিঞ্জরদের। শোনা যায় তার সঙ্গীরা নাকি খেলার জিনিস ভেবে ভেঙে টুকরো টুকরো করে দিল পান্নাগুলোকে। তবে সোনা তারা বিলক্ষণ চিনত। পিজরো ঘুরে ফিরে দেখলেন ইনকাদের বৈভব, তাদের সোনায় মোড়া মন্দির, প্রাসাদ, ইনকাদের পোশাক। এরপর পিজরো ফিরে গেলেন ঠিকই, কিন্তু তারপর আবার যখন তিনি এ মাটিতে পা রাখলেন, তার হাতে তখন ইনকা সাম্রাজ্যের মৃত্যুর পরোয়ানা। স্বর্ণ লুণ্ঠনের অতৃপ্ত উদ্রগ্য বাসনা পেয়ে বসেছে তাকে। ছলে বলে কৌশলে কিভাবে তিনি ইনকা সাম্রাজ্যের দখল নিয়েছিলেন তা এক দীর্ঘ ইতিহাস। তা যেমন চমকপ্রদ তেমনই ভয়াবহ। 1533 খ্রিস্টাব্দের 29 আগস্ট ইনকা সম্রাট আতুহালাপার গলায় ফাঁসির দড়ি পরিয়ে দিয়ে পেরু বিজয়ের চূড়ান্ত কাজ সম্পন্ন করেন পিজরো। 26 টন সোনা পেয়েও পিজরোর খিদে সেদিন মেটেনি। মন্দির প্রাসাদের গায়ে আরও যত সোনার উপর ছিল সব তারা খুবলে তুলে নিল। সোনার তৈরি ইনকাদের অসাধারণ সব শিল্প সামগ্রীকে গলিয়ে সোনার বাটে পরিণত করলো। কারণ স্বর্ণলোভী পিজরো বাহিনীর কাছে শিল্পের কোনো মূল্য ছিল না। এমনকি সোনার বাকল খুলে নেবার পর পাথরের কাঠামোগুলোকেও তারা রেহাই দেয়নি। 1561 খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেনীয়রা এই সাক্সোয়ামান থেকে পাথর কেটে নিয়ে গিয়ে অন্যত্র তাই দিয়ে নিজেদের গির্জা ইত্যাদি তৈরি করে। পেদ্রো সাঞ্চের 1534 খ্রিস্টাব্দের লিখিত বিবরণ থেকে জানা যায় যে সেই সময় এই সাক্সোয়ামান দুর্গের মতো সুন্দর ও বিশাল দুর্গ ইউরোপের কোথাও ছিল না। পিজরো আর তার বাহিনীর বর্বরতা একটা জাতির ইতিহাসকে নির্মমভাবে ধ্বংস করে দিল। প্রফেসর মার্কেজ এরপর আরও কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ কাছ থেকে ভেসে এলো একটা অপরিচিত কণ্ঠস্বর। পিজরো কি শুধু নিছকই একজন স্বর্ণলোলুপ হানাদার ছিলেন? তার মতো সাহসী, বুদ্ধিমান, পরিশ্রমী ব্যক্তি সেই সময় সারা ইউরোপে আর কেউ ছিল কি? নাবিকদের মুখে শোনা গল্পকে পাথেয় করে সামান্য অবলম্বন নিয়ে মৃত্যুর হাতছানি উপেক্ষা করে তিনি যে এদেশ আবিষ্কার করলেন, ইতিহাসে তার কি দামই নেই? পিজরোর মতো সাহসী মানুষরাই তো অজানা পৃথিবীকে চিনিয়েছে সভ্য জগতের কাছে। এ কথা কি অস্বীকার করা যায়? সুজয়রা তাকিয়ে দেখতে পেল তাদের কয়েক হাত দূরে পেছনের সারির আসন থেকে উঠে এসে দাঁড়িয়েছেন একজন লোক। বয়স তার সম্ভবত বছর 45 হবে। বেশ সুঠাম চেহারা, ছুচলো দাড়ি, ডান চোখে একটা পার্কল, তার থেকে সোনার চেন ঝুলছে, পরনে ধূসর রঙের স্যুট। ভদ্রলোক এরপর এসে দাঁড়ালেন প্রফেসরের সামনে। প্রফেসর উঠে দাঁড়ালেন তার আসন ছেড়ে, তার সঙ্গে সঙ্গে বিল আর সুজয়। সেই ভদ্রলোক প্রফেসরের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, মাফ করবেন আমাকে, আপনাদের কথার মাঝে ঢুকে পড়লাম বলে, কিন্তু আমি কথাগুলো কি খুব ভুল বললাম? প্রফেসর কয়েক মুহূর্ত চুপ করে থেকে জবাব দিলেন, না না, আপনার কথা আমি উড়িয়ে দিচ্ছি না।
তবে আমার কথাগুলো কিন্তু এক বর্ণ মিথ্যা নয়। ভদ্রলোক আরেকবার হেসে বললেন, সে কথা কিন্তু আমিও বলিনি, আমি শুধু আমার কথা বললাম। তা আপনারা উকিওলি রিসর্টে আছেন তো? তার কথা শুনে প্রফেসর মার্কেজ একটু অবাক হয়ে বললেন, আপনি কি করে জানলেন? ভদ্রলোক সুজানকে দেখিয়ে বললেন, কাল বিকেলে এই বাচ্চাটাকে আমি রিসর্টের লনে খেলতে দেখেছি। এরপর তিনি প্রফেসরের দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়ে বললেন, আমি সিয়ারো পিঞ্চিও ফ্রম স্পেন। আপনারা? প্রফেসর তার সঙ্গে করমর্দন করে নিজের পরিচয় দিলেন, অন্যদের সাথেও তার পরিচয় করিয়ে দিলেন। পিঞ্চিও বেল আর সুজয়ের সাথেও করমর্দন করলেন। প্রফেসর এরপর তাকে প্রশ্ন করলেন, তা আপনিও কি ট্যুরিস্ট? পিঞ্চিও বলেন, হ্যাঁ, বলতেও পারেন আবার নাও বলতে পারেন। এই দেশটা দেখার সাথে সাথে একটা কাজও করতে এসেছি আমি। একটা এনজিও চালাই আমি, ছোট শিশুদের জিনিসপত্র দিয়ে সাহায্য করি। এই দেশটা তো খুব গরিব, দেখি এখানকার কিছু শিশুকে কোনো সাহায্য করা যায় কিনা। এই কাজের জন্য বহু জায়গাতে যাই, তার সাথে সাথে সেই জায়গাটাও দেখে নিই। প্রফেসর মার্কেজ শুনে বললেন, বাহ, বেশ মহৎ উদ্দেশ্য আপনার। তাই এই জাতীয় কাজ তো বেশ ব্যয় সাপেক্ষ। পিঞ্চো একটু হেসে জবাব দেন, হ্যাঁ, তা বলতে পারেন। আসলে উত্তরাধিকার সূত্রে একসময় বেশ কিছু অর্থ পেয়েছিলাম আমি। তাছাড়া মাদ্রিদ আর ভ্যালেন্সিয়াতে দুটো কিউরিও শপ আছে আমার। এসব থেকে আমার যে আয় হয় তারই একটা অর্থ এনজিওর মাধ্যমে দুস্থ শিশুদের জন্য খরচ করি। ভদ্রলোক যে বেশ ধনী তা তার কথা শুনে বুঝতে অসুবিধা হলো না সুজয়ের। পিঞ্চিও এরপর জিজ্ঞেস করলেন, তা মাচু পিছু দেখা হয়ে গেছে নাকি আপনাদের? মার্কেজ বললেন, না, কালই এখানে এসেছি আমি। আজ কুচকো দেখে কাল মাচু পিছুর দিকে রওনা হবার ইচ্ছে আছে। পিঞ্চিও বললেন, আমারও কাল ওদিকে যাওয়ার কথা। শুনেছি জায়গাটা খুব ইন্টারেস্টিং, অনেক কিছু দেখার আছে। প্রফেসর মার্কেজ তার কথা শুনে কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই হঠাৎ তার আর সুজয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা সুজান প্রফেসর মার্কেজের জামা খামচে ধরল। থেমে গেলেন প্রফেসর। সুজয় দেখলো সুজানের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। প্রফেসর সুজানকে বলল, কি হলো? বলতেই সে আঙুল তুলে দেখিয়ে দিল গ্যালারির একপাশে। সেদিকে তাকিয়ে একটা লোককে দেখে সুজয় যেন মুহূর্তের জন্য চমকে উঠল। প্রথমে এমন বিভৎস মুখাবয়ব সে আগে দেখেনি। লোকটার মুখের ডান পাশটা যেন পুড়ে একদম ঝামা হয়ে গেছে। সে পাশের কান কুঁকড়ে ছোট হয়ে মাথার সঙ্গে মিশে আছে, অক্ষি কোটর শূন্য। এক চোখে সে তাকিয়ে আছে সুজয়ের দিকে। পোশাক দেখে সুজয়ের মনে হলো লোকটা স্থানীয় ইন্ডিয়ান উপজাতীয় কেউ হবে। একটা ঘাসের তৈরি টুপি ধরা আছে তার হাতে। কয়েক মুহূর্ত সুজয়রা সবাই তাকিয়ে রইল তার দিকে। পিঞ্চিও এরপর মৃদু হেসে সুজয়কে উদ্দেশ্য করে বলে উঠলেন, ওর চেহারা দেখে ঘাবড়াবেন না, ওর নাম হুইকা, আমার গাইড, এখানকার সব কিছু ও হাতের তালুর মতো চেনে। হুইকা বলে লোকটা এবার সুজয়দের কাছে এগিয়ে এলো। তারপর তার পোশাকের ভিতর থেকে একটা পাথরের চোখ বার করে তার শূন্য কোটরের মধ্যে তা ভরে ফেলে সুজানের উদ্দেশ্যে হেসে ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, এবার নিশ্চয়ই আমাকে দেখে তোমার ভয় লাগবে না? সুজান তার কথার কোনো জবাব দিল না। লোকটা তারপর পিঞ্চিওর দিকে তাকিয়ে বলল, বাড়লো। এই শব্দের অর্থ অবশ্য বুঝতে পারল না সুজয়। পিঞ্চিও মৃদু হাসলেন লোকটার কথা শুনে। এরপর তিনি রিস্টওয়াচের দিকে একবার তাকিয়ে নিয়ে সুজয়দের উদ্দেশ্যে বললেন, আপনাদের সঙ্গে পরিচিত হয়ে ভারী ভালো লাগলো। এক হোটেলে যখন আছি তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের সময় নষ্ট আর করব না। ভালো করে বেড়ান। গুড বাই। এই বলে একটু মাথা ঝুঁকিয়ে বিদায় সম্ভাষণ জানালেন তিনি। প্রফেসর মার্কেজও তাকে গুড বাই জানালেন। পিঞ্চিও তারপর তার এক চক্ষু গাইডকে নিয়ে হাঁটতে শুরু করলেন অন্যদিকে। আর প্রফেসর ও সুজয়ের দিকে তাকিয়ে বললেন, চলুন এবার ফেরা যাক। নিচে নেমে লাঞ্চ ছেড়ে কারিকাঞ্চার দিকে রওনা হতে হবে। সুজয়রা ফেরার পথ ধরল। চলতে চলতে মার্কেজ মন্তব্য করলেন, পিঞ্চিওর পূর্বপুরুষরা যে পাপ করেছিলেন হয়তো তার কিছুটা স্খলন হবে পিঞ্চিওর কাজের দ্বারা। লোকটাকে খারাপ বলে মনে হলো না। ধনী লোকেরা সাধারণত নিজেদের নিয়ে ভোগবিলাসে ব্যস্ত থাকে। এই লোকটা তবু কিছু করছে। বিল বলল, তবে ওর সঙ্গীটা কেমন যেন, ওর তাকানোটা ভারী অদ্ভুত। প্রফেসর বললেন, মুখ দেখে কারো সম্বন্ধে কোনো ধারণা করা ঠিক নয়। অনেক সময় কুৎসিত মানুষের মধ্যেই সৌন্দর্য লুকিয়ে থাকে। সুজয় সিঁড়ির ধাপ বেয়ে নিচে নামতে নামতে প্রফেসরকে প্রশ্ন করলো, আচ্ছা, গাইডটা যে মিস্টার পিঞ্চিওকে বাড়লো না কি একটা বললো, তার মানে কি? মার্কেজ জবাব দিলেন, যতটুকু জানি তা হলো ইনকা সম্রাটরা কপালে যে রাজটিকা বা তিলক আঁকতেন তাকে বলা হতো বার্লো। তবে শব্দটার অন্য কোনো অর্থও থাকতে পারে, যা হয়তো আমার জানা নেই। কথা বলতে বলতে সুজারা কিছুক্ষণের মধ্যে সাকসুয়ামান থেকে বাইরে বেরিয়ে নিচের সেই চত্বরটির কাছে নেমে এলো। জায়গাটাতে বেশ ভিড় হয়ে গেছে। অনেক কটা টুরিস্ট গাড়ি এসে উপস্থিত হয়েছে সেখানে। সেই বাঁশিওয়ালা বাঁশি বাজিয়ে চলেছে, তাকে ঘিরে টুরিস্টদের ভিড়। আরও বেশ কয়েকটা বড় লামাকে সাজিয়ে গুছিয়ে আনা হয়েছে, তাদের গলায় ঘন্টা বাজছে টুংটাং শব্দে। বেশ জমে উঠেছে চারপাশ। নিজেদের গাড়ির কাছে পৌঁছে লাঞ্চ প্যাক বার করে খাওয়া সেরে নিল তারা।
মিনিট 20 মতো সময় লাগলো। তারপর তারা রওনা হলো কড়িকাঞ্চার উদ্দেশ্যে। গাড়িতে ওঠার একটু পরেই ঘুমিয়ে পড়েছিল সুজয়। ঘণ্টাখানেক বাদে যখন তার ঘুম ভাঙলো তখন তারা নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে। গাড়ি থেকে নামার পর সুজয়ের চোখে পড়ল তার চারদিকে বিস্তীর্ণ জায়গা নিয়ে ছড়িয়ে আছে বিরাট বিরাট প্রাচীন স্থাপত্যের ধ্বংসস্তূপ। ছাদহীন পাথুরে কাঠামো, স্তম্ভ, প্রাচীরের মাঝখান দিয়ে শান বাঁধানো রাস্তা এগিয়ে গেছে সামনের দিকে। তারপর তা হারিয়ে গেছে কড়িকাঞ্চার গোলকধাঁধার মাঝে। গাড়ি থেকে নেমে প্রফেসরের পেছন পেছন হাঁটতে শুরু করলো সবাই। বেশ চড়া রোদ। রাস্তার পাশে তাঁবুর নিচে তরমুজ বিক্রি করছে মেয়েরা, পরনে ঝলমলে পোশাক, মাথায় টুপি। মেয়েরা এখানে যে টুপি পরে তা দেখতে ভারী অদ্ভুত। একটা বড় থালা যেন তাদের মাথার ওপর বসানো আছে। দুপুরবেলা বলেই সম্ভবত জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। 2-4 জনের বেশি টুরিস্ট চোখে পড়ল না সুজয়ের। দুপাশের মাঝখান দিয়ে সোজা সামনের দিকে এগোতে এগোতে মার্কেজ বললেন, এই জায়গার সময় ছিল ইনকা সাম্রাজ্যের পবিত্রতম স্থান। আমরা যে পথ ধরে এগোচ্ছি এর নাম ইন্তি কিজালদোবা রাজপথ। এই পথ ধরেই একদিন সোনার শিবিকায় চেপে সূর্যদেব ইন্তির মন্দিরে পুজো দিতে যেতেন ইনকা সম্রাটরা। আশেপাশে আমরা যেসব পাথরে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি তা একসময় সবই ছিল সোনা দিয়ে মোড়া। ইনকা সাম্রাজ্যের যে স্বর্ণ নগরীর গল্প শোনা যায় তা সম্ভবত এই কড়িকাঞ্চাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। মন্দিরে পুজো সেরে বাগানে সোনার গাছ রোপণ করতেন সম্রাট। সে বাগানের গাছ, ফুল, পাখি সব কিছুই ছিল সোনার পান্না দিয়ে। বর্বর স্পেনীয়রা এই সব কিছুই লুটপাট করে নিয়ে যায়। বেশ কিছুটা এগোবার পর একটা প্রশস্ত চত্বরে উপস্থিত হয়ে দাঁড়িয়ে পড়লেন মার্কেজ। পথের ডান পাশে ছাদহীন সার ঘরের ধ্বংসাবশেষ দেখিয়ে তিনি বললেন, এর নাম আকাল্লুকুনা, অর্থাৎ সূর্যকন্যাদের আবাস। ইনকাদের আমলে সুন্দরী কন্যাদের সূর্যদেবের উদ্দেশ্যে উৎসর্গ করার প্রথা ছিল। ওই সব মেয়েদেরই বলা হতো সূর্যকন্যা। প্রায় 500 সূর্যকন্যা থাকতেন এখানে। ইনকা সম্রাট যেহেতু সূর্যদেবের পুত্র বা অংশরূপে বিবেচিত হতেন, তাই কেবলমাত্র তিনিই শুধু অকল্যাকুনাতে প্রবেশ করতে পারতেন। অন্য কোনো পুরুষ এখানে প্রবেশাধিকার ছিল না। কয়েকশো মহিলা রক্ষী পাহারা দিত আকাল্লুকুনা। বাইরের কেউ এখানে প্রবেশ করলেই সঙ্গে সঙ্গে তাকে ফাঁসিতে লটকে দেওয়া হতো বা জ্যান্ত কবর দেওয়া হতো। সুজয় জিজ্ঞাসা করলো, সূর্যকন্যারা কি করতেন? প্রফেসর বললেন, সূর্যকন্যাদের আকাল্লুকুনার বাইরে যাওয়ার অনুমতি ছিল না, যদি না তাদের কাউকে সম্রাট তার রানী করে নিজের প্রাসাদে নিয়ে যেতেন। সূর্যকন্যারা ইন্তি অর্থাৎ সূর্যদেবের দৈনন্দিন পূজার উপকরণ প্রস্তুত করতেন আর বুনতেন পশমের তৈরি পোশাক। ইনকা সম্রাট যে পোশাক পরতেন তা তৈরি করতেন তারা। এরপর একটু চুপ করে থেকে তিনি বললেন, আর হতভাগ্য কিছু সূর্যকন্যাকে নির্দিষ্ট দিনে ইন্তির উদ্দেশ্যে বলিও দেওয়া হতো। বলি? অবাক হয়ে বলল সুজয়। হ্যাঁ, বলি। কাপাত সিতুয়া অর্থাৎ অগাস্ট মাসে প্রধান শুদ্ধিকরণ অনুষ্ঠান হতো। পবিত্র চিহ্ন যুক্ত কোনো সূর্যকন্যাকে বলি দিয়ে তার রক্তে ইন্তির মন্দির শুদ্ধ করা হতো। তারপর তাকে মমি করে রাখত ইনকারা। এখানের মিউজিয়ামে একটা মেয়ের মমি আছে, সম্ভবত তাকে ইন্তির সামনে বলি দেওয়া হয়েছিল। সুজয়রা ঘুরে ঘুরে দেখতে লাগলো আকাল্লুকুনা। প্রফেসর বলে দিতে লাগলেন সূর্যকন্যাদের গল্প, আর তার নির্দেশে মাঝে মাঝে ছবি তুলতে লাগলো বিল। বেশ কিছুক্ষণ সেখানে কাটাবার পর একসময় তারা এসে উপস্থিত হলো কড়িকাঞ্চার সামনে। কড়িকাঞ্চা ইনকাদের সর্বশ্রেষ্ঠ মন্দির স্থাপত্য। মহাকাল আজ এর অনেক কিছু গ্রাস করে নিয়েছে। কোথাও ছাদ ধসে পড়েছে, প্রাচীর হেলে পড়েছে, বিরাট বিরাট স্তম্ভগুলো আশ্রয় নিয়েছে মাটিতে। তবু যতটুকু আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল সুজয়। কি বিরাট তার পরিধি, কি সুবিশাল চত্বর, সর্বোপরি কি অদ্ভুত তার গঠনশৈলী। ভগ্ন মন্দিরের দেওয়াল স্তম্ভের অপূর্ব সুন্দর কারুকাজগুলো আজও সাক্ষ্য বহন করে চলেছে সমৃদ্ধশালী এক অতীতের। গঠন ভঙ্গিতে পার্থক্য থাকলেও মন্দিরটার দিকে তাকিয়ে সুজয়ের কেন জানি মনে পড়ে গেল তার দেখা নিজের দেশের কোণার্কের সূর্য মন্দিরের কথা। এই মন্দিরও কালো পাথরের তৈরি। মন্দির চত্বরে প্রবেশ করতে করতে মার্কেজ বললেন, এই মন্দিরের বাইরে ভিতরে সবকিছুই একদিন সোনার পাতে মোড়া ছিল। পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলো যেমন মিশরীয়, সুমেরীয়, ভারতীয় সভ্যতায় বেশ কিছু মন্দিরের সন্ধান আমরা পাই, যার বৈভব সম্পদ কিছু কম ছিল না। কিন্তু এই মন্দিরের কাছে যে সব কিছুই তুচ্ছ ছিল বলা যেতে পারে। এই মন্দিরের ধূলিকণাতেও সত্যি সত্যি সোনার গুঁড়ো ছড়ানো থাকতো। পিজরোর দলবল সব সোনা নিয়ে যাবার পর তাদের ভৃত্যস্থানীয় অনুচর মন্দির চত্বর ঝাড় দিয়ে যে সোনার গুঁড়ো পেয়েছিল তাতে তাদের 5 পুরুষের আরামে বসে খাবার সংস্থান হয়ে গেছিল। মন্দির গাত্রের কালো পাথরগুলো দেখিয়ে বেশ জানতে চাইল
এই পাথরগুলো কি গ্রানাইট? প্রফেসর জবাব দিলেন, এই পাথর হলো ব্ল্যাক অ্যান্ডেসাইট। এখান থেকে 15 মাইল দূরে হুয়াকোটা নামক পাহাড়ি অঞ্চল থেকে আনা হয়েছিল এই পাথর। শুধুমাত্র সূর্যদেব ইন্তি আর তার পুত্র ইনকা সম্রাটদের প্রাসাদ এই পাথর দিয়ে নির্মাণ করা হতো। সুজয়রা সবাই মিলে ঘুরে বেড়াতে শুরু করলো সূর্য মন্দিরের ভেতর। বিশাল বিশাল আলো আঁধারির কক্ষ, বিরাট বিরাট স্তম্ভ ছড়িয়ে আছে মন্দিরের ভেতর। তার গায়ে নানা ধরনের ছবি, বাজপাখি, পুমা, কুমির, সাপ, বিভিন্ন বিচিত্র ধরনের কলকা, অদ্ভুত ধরনের শিরস্থান পরা মানুষের মুখ, আরো কত কি। মার্কেজ জানলেন এই ছবিগুলো হলো ইনকাদের হুয়াকা বা পবিত্র চিহ্ন। নীল নির্দেশে মতো হুয়াকার ছবি তুলতে লাগলো। আরো বেশ কিছু টুরিস্ট ঘুরে বেড়াচ্ছে সুজয়দের আশেপাশে। সবাই নিচু গলায় কথা বলছে। দুইবার কেউ উচ্চগ্রামে কথা বললেই তা অনুরণিত হচ্ছে পাথরের দেওয়ালে। মার্কেজ বললেন, পিছড়ো বাহিনী কড়িকাঞ্চার দখল নেবার পর একই গির্জায় পরিণত করেছিল। মন্দিরের এক অংশে তার অস্তিত্ব আজও বর্তমান। একটার পর একটা ঘর ঘুরে বেড়াতে লাগলো সুজয়রা। প্রত্যেক ঘরগুলো পাথরের দেওয়ালে নানা বিচিত্র জিনিস খোদিত করা আছে। মার্কেজ প্রয়োজন মতো সব কিছু বুঝিয়ে দিতে লাগলেন বিল আর সুজয়কে। প্রায় 1 ঘন্টা তন্ময় হয়ে দেখতে দেখতে এই কক্ষ থেকে ও কক্ষে ঘোরার পর প্রফেসর মার্কেজ তাদের নিয়ে প্রবেশ করলেন একটা ঘরে। ঘরটা আলো আঁধারিতে ঢাকা, বেশ লম্বা ঘর, ছাদও অনেক উঁচুতে। সমস্ত ঘরটাই কালো পাথরে মোড়া। ঘরের মেঝে থেকে শুরু করে সর্বত্রই খোদাই করা আছে বিভিন্ন ধরনের হুয়াকা। অস্ত্র হাতে ভীষণ দর্শন মানুষের ছবি। কেমন যেন গা ছমছমে পরিবেশ বিরাজ করছে ঘরের মধ্যে। ভিতরে ঢোকার পর সুজান চাপা স্বরে তার দাদুকে জিজ্ঞাসা করলো, মমিটা এখানেই রাখা আছে নাকি? মার্কেজ শুধু উত্তর দিলেন, না। তারপর তিনি সুজয়দের নিয়ে গিয়ে দাঁড়ালেন ঘরের শেষ প্রান্তে একটা বেদির সামনে। সেই বেদির ওপর অধিষ্ঠান করছে অপূর্ব সুন্দর বিরাটকার একটা পাথরের মূর্তি। তার সামনে জ্বলছে একটা প্রদীপ। পূজার কিছু উপকরণও ছড়িয়ে আছে মূর্তিটার পায়ের কাছে। দুজন বিচিত্র পোশাক পরা বর্ষধারী স্থানীয় ইন্ডিয়ান কঠিন মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মূর্তির দুপাশে। তারাও যেন পাথরের মূর্তি। বিগ্রহর পিছনের ছটা দেখে সেটা যে সূর্যমূর্তি তা বুঝতে অসুবিধা হয় না সুজয়ের। মার্কেজ চাপাসরে বললেন, এই হলো মন্দিরের গর্ভগৃহ। আমরা দাঁড়িয়ে আছি দেবতা ইন্তির সামনে। এই দেবমূর্তি আজও পূজা পেয়ে আসছেন। বিল শতপ্রবৃত্ত হয়ে ক্যামেরাটা চোখের সামনে ওঠাতে যাচ্ছিল, কিন্তু তাই দেখে মূর্তির পাশে দাঁড়ানো এক বর্ষাধারী দুর্বোধ্য ধমকের স্বরে কি যেন বলে উঠল। প্রফেসর মার্কেজ তাড়াতাড়ি বিলকে থামিয়ে দিয়ে বলল, এই পবিত্র মূর্তির ছবি তোলা নিষেধ। নির্দেশ অমান্য করলে এখনই গার্ডরা তোমার পেটে বর্ষা বিধিয়ে দিতে দ্বিধা করবে না। এতটাই প্রবল এদের ধর্মীয় বিশ্বাস। ছবি তোলা তো দূরের কথা, কিছুকাল আগে পর্যন্ত সাদা চামড়ার মানুষদের প্রবেশ অধিকার ছিল না এখানে। এখনো এরা ঘৃণা করে সাদা চামড়ার লোকেদের, কারণ সাদা চামড়ার পিঁজড়ো অপবিত্র করেছিল এই মন্দির। সুজয় বলল, এই ঘরও নিশ্চয়ই সোনায় ভর্তি ছিল। দেয়ালের হোকাগুলো দিকে তাকিয়ে একটু চাপা স্বরে মার্কেজ বললেন, হ্যাঁ তা তো ছিলই, তবে সবচেয়ে মূল্যবান যে দুটো জিনিস এ ঘরে রাখা ছিল তা হলো সূর্যদেবের সোনার চাকতি আর সম্রাট পাচাকুটির উৎসর্গ করা হাসির ডিমের আকারের একটা পান্না। অন্য সব সম্পদের সঙ্গে পিজরো এই দুটো পবিত্র জিনিসও লুট করেন। ইনকাদের অনেক অনুরোধ সত্ত্বেও তিনি এ ব্যাপারে কর্ণপাত করেননি। বিল তার কথা শুনে বলল, ও জিনিসগুলো নিশ্চয়ই এখন ইউরোপের কোনো মিউজিয়ামে শোভাবর্ধন করছে। মার্কেজ আক্ষেপে সুরে বললেন, না, তাহলেও তো অন্তত চর্মচক্ষু সার্থক করা যেত। এই ব্যাপার যতটুকু জানা যায়, পিজরো এই জিনিসগুলো দান করেছিলেন তার বিশ্বস্ত সঙ্গী মানচিও সিয়ারো দা লেন গুইসামোকে। লেন গুইসামো ছিলেন জুয়ারি। যেদিন তিনি ওগুলো হাতে পেলেন সেদিনই সন্ধেবেলাতেই সব কিছু তিনি খুইয়ে বসেন। তারপর ওসবের আর কোনো সন্ধান মেলেনি। গর্ভগৃহ ভালো করে দেখিয়ে নেওয়া হয়ে গেলে সুজয়রা বাইরে বেরিয়ে এলো। মার্কেজ বললেন, চলুন আমরা এবার এখানকার মিউজিয়াম দেখতে যাব। ওখানে ইনকা মমি রাখা আছে, দেখবেন কি অদ্ভুত। এই বলে তিনি সবাইকে নিয়ে এগোতে যেতেই সুজান হঠাৎ দাঁড়িয়ে পড়ে পায়ের আঙুল তুলে একদিকে দেখিয়ে বলল, ওই যে সেই লোকটা। সুজয়রা তাকিয়ে দেখলো একটু দূর দিয়ে হেঁটে যাচ্ছে পিঞ্চিও আর তার সেই সঙ্গী। তাদের সঙ্গে রয়েছে আরেকজন দীর্ঘদেহী লোক। তার পরনে আলখাল্লার মতো দেখতে ঝলমলে পোশাক, মাথায় পাখির পালক লাগানো তাজ, মুখে উল্কি আঁকা। বেশ দৃপ্ত ভঙ্গিতে পা ফেলছে সেই লোকটা।
পিঞ্চুরা সুজয়দের লক্ষ্য করেনি। নিজেদের মধ্যে কথা বলতে বলতে কয়েক মুহূর্তের মধ্যে তারা অদৃশ্য হয়ে গেল একটা ভগ্নস্তূপের আড়ালে। প্রফেসর মার্কে সেদিকে তাকিয়ে মন্তব্য করলেন, ওদের সঙ্গে লোকটা সম্ভবত একজন ইনকা পুরোহিত। তারপর সুজয়ের দিকে তাকিয়ে বললেন, এখনও এসব অঞ্চলে ইনকা পুরোহিতদের অত্যন্ত প্রভাব আছে। স্থানীয় লোকেরা বেশ সমীহ করে চলে এদের। এই বলে তিনি সুজয়কে নিয়ে হাঁটতে শুরু করলেন মিউজিয়ামের উদ্দেশ্যে। উকিওলি রিসর্টের ব্যালকনিতে পাশাপাশি চেয়ার সাজিয়ে বসেছিল সুজয়রা। রিসর্টে ফিরতে 4:30 বেজে গেছিল। তারপর নিজেদের ঘরে ঘন্টা দেড়েক বিশ্রাম নিয়ে বারান্দায় এসে বসেছে সকলে। একটু আগেই বারান্দায় বসে শান্ত জলযোগ সেরেছে। রিসর্টের লোক কফি আর খাবার দিয়ে গেছিল। খাবারটার নাম পিকনটার ডি কুই, স্থানীয় খাবার, শূকরের হাট, বিন আর নুডলস দিয়ে বানানো। খেতে খুব একটা মন্দ লাগলো না সুজয়ের রিস্টো আছে 7টা বাজে। বারান্দার আলো নিভিয়ে দিয়েছে সুজয়রা। চাঁদ ধীরে ধীরে মাঝ আকাশে উঠছে। তার মৃদু আলো এসে পড়েছে বারান্দায়। আশেপাশের হোটেলগুলোর ঢালু কাঠের ছাদের মাথার ওপর দিয়ে চাঁদের আলোতে উকি দিচ্ছে আন্দিজের শিখর। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঠান্ডাও পড়তে শুরু করেছে, পাহাড়ি উপত্যকায় যেমন হয় আর কি। কোথা থেকে যেন মৃদু বাজনা শব্দ ভেসে আসছে, কাছের কোনো হোটেলের বলরুম থেকে হয়তো। এছাড়া অন্য কোনো সারা শব্দ নেই। সুজয়ের বেশ ভালো লাগছে পরিবেশটা। ইতিমধ্যে প্রফেসরের সঙ্গে তার কথা হয়ে গেছে যে তার সাথেই সুজয় মাচু পিচু রওনা হবে পরদিন ভোরে। সেখানে একদিন কাটাবে তারা। তারপর প্রফেসর আর সুজয় নিজ নিজ চিন্তা ভাবনা অনুযায়ী নিজেদের কর্মপন্থা ঠিক করে নেবে। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর সুজয় প্রফেসরকে বলল, এখনও তো আমাদের বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। আপনি বরং ইনকাদের গল্প বলুন, তাতে সময়ও কাটবে আর গল্পের ছলে এখানকার ইতিহাস সম্বন্ধে আমার আরও কিছু জানা হয়ে যাবে। সুজয়ের কথা শুনে বিলও বলল, হ্যাঁ, ডিনারের জন্য ডাক আসবে সেই রাত 9টায়। আপনি গল্প বলুন শুনি। মার্কেজ হেসে বললেন, ইনকাদের ইতিহাস বেশ বিস্তৃত। তার কোনো কাহিনী আপনাদের বলুন তো। তার চেয়ে আমি আপনাদের ইনকা সভ্যতায় মানুষরা কেমন জীবন কাটাতো সে সম্পর্কে বলি, তাতে তাদের সম্বন্ধে আপনাদের একটা ধারণা হবে। এই বলে একটু চুপ করে থেকে প্রফেসর মার্কেজ বলতে শুরু করলেন, ওই যে চাঁদের আলোতে জেগে আছে আন্দিজ পর্বতমালা, ওই পর্বতমালাকে কেন্দ্র করে উত্তর থেকে দক্ষিণে ইকুয়েডর থেকে চিলি পর্যন্ত দীর্ঘ এলাকা নিয়ে গড়ে উঠেছিল এক সমৃদ্ধশালী সাম্রাজ্য, ইনকা সাম্রাজ্য। দক্ষিণের প্রশান্ত মহাসাগর, তারপর শুষ্ক মরুভূমি, তার গা দিয়ে উঠে যাওয়া আন্দিজ পর্বতমালা, আন্দিজের তুষার ধবল শৃঙ্গ, তার পূর্ব দিকে পাহাড়ের ঢালে আমাজন অববাহিকার গহীন জঙ্গল, এই সবই ছিল ইনকা সাম্রাজ্যের অন্তর্গত। প্রকৃতি দিয়েছিল অফুরন্ত সম্রাট, আর তাকে ব্যবহার করে সৎ পরিশ্রমী ইনকা গোষ্ঠী সাজিয়ে তুলেছিল তাদের সভ্যতাকে। ইনকা সভ্যতা ছিল সত্যিই সোনার সভ্যতা। সমকালীন ইউরোপীয় সভ্যতার চেয়ে প্রকৃত অর্থেই অনেক এগিয়ে ছিল এই সভ্যতা। তাদের সমাজ জীবনও ছিল নৈতিকতার দিক থেকে ইউরোপীয়দের থেকে অনেক বেশি সমৃদ্ধ। চুরি কাকে বলে তা বলতে গেলে জানা ছিল না ইনকাবাসীদের। কাজের জন্য কোথাও কেউ বাড়ি ছেড়ে গেলে সে তার ঘরের দরজা খোলা রেখে যেত। শুধু ঘরের মালিকের লাঠিটা শোয়ানো থাকতো দরজার সামনে, যাতে অন্য কেউ এলে তা দেখে সে বুঝতে পারে যে ঘরের মালিক অন্যত্র গেছে। পিজরোর অনুচররা এখন ইনকা গ্রামে যখন ইনকা গ্রামে পা রাখে তখন এই ব্যাপারটা দেখে তারা ভীষণ আশ্চর্য হয়। ঘরে ভর্তি সোনার জিনিস, অথচ ঘরের দরজা হাট করে খোলা। ঘরের মালিক তখন হয়তো গেছে 100 মাইল দূরে আন্দিজের জঙ্গলে শিকার করতে। দৈবাত কেউ চুরি করলে তাকে কঠোর শাস্তি দেওয়া হতো, তবে তার বিচারের সময় বিচারক দেখতেন তার চুরির কারণ স্বভাবজাত না অস্বভাবজাত। প্রথমটা হলে কঠিন শাস্তি, আর অভাবজাত হলে চোরের পরিবর্তে শাস্তি দেওয়া হতো গ্রাম প্রধানকে, কারণ তার শাসন কার্যের গাফিলতিতে অভাবগ্রস্ত হয়ে লোকটা চুরি করতে বাধ্য হয়েছে। কৃষিভিত্তিক ইনকা সমাজে খাদ্যের কোনো অভাব ছিল না। প্রতিবন্ধী এবং বৃদ্ধদেরও তাদের ক্ষমতা অনুযায়ী শ্রমের বিনিময়ে খাদ্যদান সুনিশ্চিত ছিল। অনাহারে কারো মৃত্যু হতো না ইনকা রাজ্যে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আজও পৌঁছতে পারেনি এই উচ্চতাতে, যা করে দেখিয়েছিল ইনকারা। ভাবতে পারেন? কথাগুলো বলে মার্কেজ তাকালেন সুজয়ের দিকে। সুজয় বলল, বাহ, সত্যি বিস্ময়কর। মার্কেজ আবার বলতে লাগলেন, এই সমৃদ্ধশালী সভ্যতার শাসন কাঠামোও ছিল। বেশ কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল সাম্রাজ্য। তার কেন্দ্র ছিল কুচকো। প্রতিটি প্রদেশে ছিল গ্রাম দিয়ে ঘেরা নগর। সম্রাট বছরে অন্তত একবার বড় বড় নগর পরিদর্শনে যেতেন। সেসব নগরেও সম্রাটের প্রাসাদ থাকত। নগরগুলি ছিল প্রাচুর্যে আর বৈভবে পরিপূর্ণ। প্রত্যেক নগরীতে থাকতো একটা করে সূর্য মন্দির, আর মন্দির সংলগ্ন সূর্যকন্যাদের আবাস। আর যা থাকতো তা হলো সরকারি কোষাগার। সেখানে সঞ্চিত থাকতো
সমস্ত সোনার রূপো। তবে একটা ব্যাপার জেনে রাখা প্রয়োজন যে শ্রমদান ও তার বিনিময়ে খাদ্য, এই ছিল সে সময়ের ব্যবস্থা। নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রেও এই প্রথাই চালু ছিল। আসলে তারা মনে করতেন যে সোনা হলো সূর্যদেবের ঘর্ম আর রূপো হলো চন্দ্রদেবের অশ্রু। তাদের বিশ্বাস ছিল যে এই দুটি ধাতু যার কাছে থাকবে, সূর্যদেব ও চন্দ্রদেবের আশীর্বাদ তত তার উপর বর্ষিত হবে। অর্থনৈতিক কারণে নয়, এই ধর্মীয় বিশ্বাস থেকে সম্রাট থেকে সাধারণ প্রজা সবাই সোনার প্রতি আকৃষ্ট হতেন। শহরের উন্নতি কামনায় সোনা দিয়ে সাজানো হতো শহর। মার্কেজ এই পর্যন্ত বলার পর বিল তাকে প্রশ্ন করল, ইনকাদের যে স্বর্গনগরী এলডোরাডোর গল্প শোনা যায়, সে নগরী কি সত্যিই ছিল? প্রফেসর তার কথা থামিয়ে বিলের দিকে তাকিয়ে বললেন, না, ইনকা সাম্রাজ্যে সোনার তৈরি মন্দির প্রাসাদ থাকলেও ওরকম সোনার তৈরি কোনো নগরী ছিল না। বিখ্যাত অভিযাত্রী আলেকজান্ডার ফুন হুমবোল্ট মন্তব্য করেছিলেন, ইনকাদের এলডোরাডো একটা মরীচিকা, যার পিছনে ছুটে বেরিয়েছে স্বর্ণ সন্ধানী ইউরোপিয়া। সুজয় ও বিভিন্ন বইতে এলডোরাডোর কথা পড়েছে। তার মনের মধ্যেও একটা ধারণা ছিল ইনকাদের এই নগরী হয়তো সত্যিই ছিল। মার্কেজের কথা শুনে সে জিজ্ঞাসা করলো, তাহলে যুগ যুগ ধরে এই কাহিনী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল কি করে? বহু বিখ্যাত বই, সিনেমাতেও তৈরি হয়েছে ওই নগরীকে নিয়ে। এমনকি বিখ্যাত ফরাসি দার্শনিক তার জগৎ বিখ্যাত উপন্যাস কাঁদিদের পাত্রিকেও তো এলডোরাডো নিয়ে হাজির হয়েছিলেন। প্রফেসর মার্কেজ তার প্রশ্ন শুনে বললেন, আপনার কথার উত্তর দিতে হলে আমাকে একটু প্রসঙ্গান্তরে যেতে হবে। তবু ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি। স্পেনীয়রা যখন ইনকা সাম্রাজ্যে লুণ্ঠন শুরু করে, তখন নগরগুলি সোনার প্রাচুর্যের কথা লোক মুখে মুখে ইউরোপে ছড়িয়ে পড়ে, যা পল্লবিত হয়ে জন্ম দেয় এক কল্পিত স্বর্গনগরী, যার পথের ধুলাও সোনা। এলডোরাডো শব্দের উৎপত্তি হয় 16শ শতাব্দীতে। আসল শব্দ হলো এল ইন্ডিও ডোরাডো, যার অর্থ সোনার তৈরি ইন্ডিও বা সোনার তৈরি মানুষ, শহর নয়। সেই সময় ইনকা সাম্রাজ্যের অন্তর্গত কলম্বিয়ার বোগাটো অঞ্চলে চিপচা জনগোষ্ঠীর এক ধর্মীয় উৎসব করত। প্রতি বছর নির্দিষ্ট দিনে একজন ইন্ডিয় যুবককে বলি দিয়ে তার দেহ সোনায় মুড়ে গিয়ানো অঞ্চলের এক হ্রদ বা নদীতে ফেলে দিত। ওই চিপচা জনগোষ্ঠী যে নগরীতে বাস করত, তা সোনায় মোড়া বলে জনশ্রুতি ছিল। তারা নাকি সোনার তৈরি পোশাক পরতেন। কিন্তু 1542 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকো পিজরোর ভাই গঞ্জালো পিজরো ও 1590 খ্রিস্টাব্দে অভিযাত্রী আন্তেনিও বহু সন্ধান চালিয়েও সেই হ্রদ, সেই নগরী বা এমন কোনো ইন্ডিয়দের সন্ধান পাননি যারা সোনার পোশাক পরে। এবার বলি এলডোরাডোর কথা ইউরোপে কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। বিখ্যাত ব্রিটিশ পুরুষ স্যার ওয়াল্টার র্যাল নাম নিশ্চয়ই আপনার জানা আছে। এলডোরাডোর অলিক কাহিনী বিশ্বব্যাপী প্রচারের কৃতিত্ব তাকেই দেওয়া যেতে পারে। গঞ্জালো পিজরোর অন্বেষণ ব্যর্থ হয়েছিল ঠিকই, কিন্তু তিনি এ ব্যাপারটা একটা মতামত দিয়ে যান। তিনি বলেন যে তার অনুমান গিয়ানো অঞ্চলে, আমাজন নদী ও ওরিনাকো অঞ্চলের মাঝামাঝি কোনো স্থানে গভীর অরণ্যের মধ্যে সেই হ্রদ আর স্বর্ণ নগরী লুকানো আছে। সেই স্থানের একটা কল্পিত ম্যাপও তিনি আঁকেন। কিভাবে যে সেই ম্যাপ গিয়ে পড়ে স্যার র্যালের হাতে, 1596 সালে স্যার র্যালে ওই ম্যাপের ওপর ভিত্তি করে এলডোরাডো সম্বন্ধে একটি বই লেখেন। এমন বিশ্বাসযোগ্যতার সঙ্গে তিনি স্বর্ণনগরীর বাস্তবতা ওই বইতে উপস্থাপিত করেন যে সেই বই পড়ে সারা পৃথিবীব্যাপী সাড়া পড়ে যায়। সবাই বিশ্বাস করতে শুরু করে এলডোরাডোর গল্প। এই সময় কি একটা ভিন্ন রাজনৈতিক কারণে ব্রিটেনে গ্রেফতার হলেন র্যালো। ব্রিটিশ সরকার এই শর্তে তাকে মুক্তি দেন যে তিনি ওই স্বর্ণনগরীর অভিযানে যাবেন এবং সেখানে যা সোনা পাবেন তা তুলে দেবেন ব্রিটিশ সরকারকে। এই ঘটনায় নিশ্চয়ই বুঝতে পারছেন যে র্যালের লেখা বই কি পরিমাণ বিশ্বাসযোগ্যতা তৈরি করেছিল ব্রিটিশ সরকারের মনেও। যাই হোক, 1616 সালে মুক্তিপ্রাপ্ত র্যালে গাঞ্জালোর ম্যাপে বর্ণিত স্থানে স্বর্ণনগরী আর সেই হ্রদ খুঁজতে যান, কিন্তু সেই নগরী বা হ্রদ কোনোটাই তিনি খুঁজে পাননি। 1618 সালে ব্যর্থ অভিযান শেষে র্যালে ব্রিটেনে ফিরে আসার সঙ্গে সঙ্গে প্রতারণার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু তার বই যুগ যুগ ধরে এলডোরাডো সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করে রাখে মানুষের মনে। একটানা কথাগুলো বলে একটু থামলেন প্রফেসর, তারপর বললেন, তবে বেশ কিছু ইনকা নগরীতে প্রচুর পরিমাণ সোনা সঞ্চিত ছিল, সে ব্যাপারে সন্দেহ নেই। কেউ কেউ বলেন যে যেই পরিমাণ সোনা পিজরো হস্তগত করেছিলেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ সোনা নাকি ছিল ইনকাদের। তাহলে সেসব সোনা কোথায় গেল?
প্রশ্ন করল বিল। তিনি বললেন, পিজরোর লুণ্ঠনের সময় ভীতু ইনকারা নাকি সেসব সোনা পাহাড় অরণ্যের মাঝে অবস্থিত বিভিন্ন ছোট ছোট নগরীতে লুকিয়ে ফেলে। দুর্গম স্থানে অবস্থিত সেসব নগরী খুঁজে বার করতে পারেনি পিজরো বাহিনী। কালের নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে সেসব সোনা আস্তে আস্তে হারিয়ে যায়। যদিও পিজরোর পরবর্তীকালে গত 400 বছর বেশ কিছু অভিযান হয়েছে সেসব স্বর্ণ সন্ধানে, কিন্তু উল্লেখযোগ্য সাফল্য তেমন কেউ পাননি। কেউ হয়তো পেয়েছেন একটা আধভাঙা রূপোর পাত্র, কেউ পেয়েছেন কর্ণকুণ্ডলের সামান্য অংশবিশেষ, ব্যাস এই পর্যন্ত। সুজয় এবার জানতে চাইল, সোনার সন্ধান না পাওয়া যাক, ওইসব হারিয়ে যাওয়া নগরের সন্ধান পাওয়া গেছে কি? মার্কেজ উত্তর দিলেন, মাচু পিচুই তো ওই রকম একটা স্থান, দুর্গম পর্বতমালা আর অরণ্যের মধ্যে অবস্থিত বলে স্পেনীয়রা তার সন্ধান পায়নি, ফলে ধ্বংসের হাত থেকে বেঁচে যায় জায়গাটা। 1911 সালে মার্কিন প্রত্নতত্ত্ববিদ হিরাম বিংহাম খুঁজে বার করেন ইনকাদের এই পবিত্র নগরীর ধ্বংসাবশেষ। মাচু পিচুর মতন বিরাট না হলেও আর কিছু কিছু খাটো জনপদের ধ্বংসাবশেষও আবিষ্কৃত হয়েছে কিছু জায়গাতে। ঐতিহাসিক গবেষকদের কাছে সেসব জায়গা কাঞ্চনমূল্য যথেষ্ট। আপনি সেসব নগরীতে গেছেন কখনো? আবার প্রশ্ন করল সুজয়। মার্কেজ বললেন, না, বিখ্যাত জায়গাগুলো দেখেছি ঠিকই, কিন্তু ওসব জায়গাতে যাওয়া হয়নি। আসলে ওসব জায়গাতে যাওয়া একটু কষ্টসাধ্য, পায়ে হেঁটে পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে যেতে হয়। স্থানীয় কিছু মানুষ ওসব পথের সন্ধান জানে। মাচু পিচু যাবার পর এবার ওরকমই কোনো জায়গার সন্ধানে যাওয়ার ইচ্ছা আমারও। এ ব্যাপারে আমাকে খোঁজ খবর নিতে হবে। ওরকম একটা জায়গার সন্ধান কিন্তু আমার কাছে আছে। মার্কেজের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খুব কাছ থেকে ভেসে এলো কথাগুলো। সুজয়রা তন্ময় হয়ে শুনছিল মার্কেজের গল্প। কথাগুলো কানে যেতেই সুজয় একপাশে তাকিয়ে দেখতে পেল, একটু দূরে বারান্দায় আধো আলো ছায়াতে একটা থামের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন একজন। লোকটার মুখ অন্ধকারে থাকলেও চাঁদের আলোতে তার পোশাক দেখে তাকে চিনতে পারল সুজয়। পর মুহূর্তে থামের কাজ ছেড়ে তাদের সামনে এসে দাঁড়ালেন সিয়ানো পিঞ্চিও, মাকসুহামান, আজ যার সঙ্গে পরিচয় হয়েছে সুজয়দের। তিনি সামনে এসে দাঁড়াতে প্রফেসর মার্কেজের সৌজন্যবশত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আসুন আসুন মিস্টার মার্কেজ মনে হয় তার নামটা মনে করতে পারছিলেন না। সিয়ারো পিঞ্চিও। মার্কেজের অসম্পূর্ণ বাক্যটা সম্পূর্ণ করলেন পিঞ্চিও নিজেই। তারপর একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বললেন, আপনাদের সঙ্গে একটু সময় কাটালে নিশ্চয়ই আপনাদের আপত্তি হবে না। আসলে ঘন্টাখানেক আগে রিসর্টে ফিরেছি। রুমে একলা সময় কাটছিল না। মনে হলো যখন আপনাদের সঙ্গে পরিচয় হলোই, তখন আপনাদের সঙ্গে একটু দেখা করি, তাই চলে এলাম। মার্কেজ চেয়ারে বসে বললেন, ভালোই করেছেন, আমরাও সময় কাটানোর জন্য বসে বসে গল্প করছি। সিয়ারো পিঞ্চিও পকেট থেকে একটা চুরুট বার করে লাইটার দিয়ে জ্বালিয়ে নিয়ে মার্কেজের উদ্দেশ্যে বললেন, আপনি কিন্তু বেশ গল্প বলেন, আমি দাঁড়িয়ে শুনছিলাম। মার্কেজ জবাবে বললেন, এখানকার ইতিহাস নিয়ে আমার কিছুটা পড়াশোনা আছে, আগে বার দুই এসেছি এখানে, আমার সঙ্গীরা শুনতে চাইলো তাই বলছিলাম। এরপর তিনি পিঞ্চিওকে প্রশ্ন করলেন, তা আপনি ইনকাদের প্রাচীন সন্ধান সম্বন্ধে কি জানা আছে বলছিলেন? পিঞ্চিও বলেন, হ্যাঁ, মাচু পিচু থেকে নাকি দিন তিনেকের পথ সে জায়গা। ইনকাদের ভাঙা ঘরবাড়ি, সূর্য মন্দির টন্দির সেখানে আছে। সেখানে যারা বাস করেন তারা নাকি আজও ইনকা যুগে পড়ে আছে, মানে তারা নাকি সত্যিকারের ইনকা। ভিকু আর পশমের রংচঙে পোশাক পরে, পায়ে কাঠের চটি, মাথায় পাখির পালক গোঁজে, বর্ষা দিয়ে শিকার করে। তবে তাদের সোনাদানা আছে কিনা জানি না। মার্কেজ উৎসাহিত বললেন, সে জায়গার নাম কি? আপনি রুটম্যাপ জানেন? চেয়ারে হেলান দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে পিঞ্চিও বললেন, না, সে জায়গার নাম বা রুটম্যাপ আমার জানা নেই। আসলে আজ করিকাঞ্চাতে আমার গাইড হুইকা সূর্য মন্দিরে এক পুরোহিতের সঙ্গে আলাপ করিয়ে দিল। কথা প্রসঙ্গে তার কাছ থেকেই শুনলাম জায়গাটার কথা। বাইরের লোকজনের যাওয়া আসা সেখানে নেই। 3-4 পরে সেখানে কি একটা উৎসব হবে, করিকাঞ্চার পুরোহিত যাবেন সেখানে। পাহাড়, নদী, জঙ্গল পার হয়ে অনেক কষ্টে ওই স্থানে যেতে হয়। এরপর একটু থেমে পিঞ্চিও বললেন, ওই পুরোহিত লোকটার নাম ইল্লাপ্পা, বংশ পরম্পরায় সে সূর্য মন্দিরের পুরোহিত। হুইকা বলছিল লোকটা নাকি এই অঞ্চলে অনেক কিছু খোঁজ খবর জানে, তাছাড়া সে নাকি জাদুবিদ্যারও চর্চা করে। মার্কেজ শুনে বললেন, ইনকা পুরোহিতদের অনেকেই এই বিদ্যায় চর্চা করে থাকেন। স্থানীয় মানুষেরা এ কারণে তাদের বেশ ভয় ভক্তি করে থাকে। লোকটার সঙ্গে পরিচয় হলে কিছু খোঁজ খবর হয়তো পেতে পারতাম। পিঞ্চিও বললেন, আমি কাল মাচু পিচু দেখতে যাচ্ছি। ওই পুরোহিত আমাকে অনুরোধ জানিয়েছে আমার গাড়িতে সে পর্যন্ত তাকে নিয়ে যেতে। আমার সঙ্গে কাল সে যাবে, আপনারা যদি। তার কথা শেষ হবার আগেই মার্কেজ বললেন, আমরাও তো কাল ওখানেই যাচ্ছি।
পুরোহিত লোকটার সঙ্গে তাহলে নিশ্চয়ই আপনি আমাদের পরিচয় করিয়ে দিতে পারবেন। পিঞ্চিও মৃদু হেসে জবাব দিলেন, ও কাজটা মনে হয় করতে পারবো। এরপর পিঞ্চিও অন্য প্রসঙ্গে চলে গিয়ে সুজয়দের উদ্দেশ্যে বললেন, তা আজ যা যা দেখলেন তার মধ্যে কোন জায়গাটা ভালো লাগলো আপনাদের? সুজান এতক্ষণ চুপচাপ বসে কথোপকথন শুনছিল। সম্ভবত শ্বেতার প্রতি পিঞ্চিও দৃষ্টি আকর্ষণ করার জন্য হঠাৎ শিশুসুলভ ভঙ্গিতে বলে উঠল, কড়িকাঞ্চা সূর্য মন্দির। পিঞ্চিও তার দিকে তাকিয়ে বলেন, বাহ, তাই নাকি? তা ওখানে তোমার কি কি ভালো লেগেছে? সুজান জবাব দিল, মিউজিয়ামে মমি আর সূর্যদেবের ঘরটা। অনেকদিন আগে যেখানে একটা সোনার চাকতি আর পান্না রাখা ছিল, পিজরো বলে একটা লোক সেগুলো নিয়ে নিয়েছে। পিঞ্চিও আবার বললেন, বাহ, তুমি তো বেড়াতে এসে অনেক কিছু জেনে ফেলেছো দেখছি, গুড বয়। প্রশংসা শুনে সুশান্ত সলজ্জ ভঙ্গিতে বলল, দাদু বলেছে। এরপর পিঞ্চিও মার্কেটের দিকে তাকিয়ে হঠাৎ বললেন, আচ্ছা, ওই সোনার চাকতি আর পান্নার ব্যাপারে আপনার ইতিহাস কি বলে? মার্কেজ বললেন, পিজরো ও জিনিসগুলোকে তার এক জুয়ারি সঙ্গীকে দান করেছিলেন। সে জুয়ার আসরে ওগুলো খুইয়ে বসে। ও ব্যাপারটা সবার জানা, কিন্তু তারপর আবার প্রশ্ন করেন পিঞ্চিও, এর চেয়ে বেশি কিছু ইতিহাসে লেখা নেই। এটা একটা মিস্ট্রি বলতে পারেন, জবাব দিলেন প্রফেসর। পিঞ্চিও কয়েক মুহূর্ত যেন কি চিন্তা করলেন, তারপর মৃদু হেসে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, আমি এখন যাই, কাল দেখা হবে, গুড নাইট এভরিবডি। সুজয়রা উঠে দাঁড়িয়ে তাকে বিদায় সম্ভাষণ জানানোর পর যেমন হঠাৎ তিনি এসেছিলেন তেমনি হঠাৎ চলে গেলেন পিঞ্চিও। তিনি চলে যাবার পর মার্কেজ বললেন, পিঞ্চিও বদলও কিন্তু বেশ মিশুকে। দুবার নিজের পরিচয় করতে আর কথা বলতে এলেন। বিল মন্তব্য করলেন, হ্যাঁ, তবে লোকটার একটু আড়িপাতার স্বভাব আছে। আপনারা যখন ওকে দেখলেন তার মিনিট পাঁচেক আগে থেকেই উনি এসে দাঁড়িয়েছিলেন থামের কাছে, আমি লক্ষ্য করেছি। প্রফেসর পাল্টা কোনো মন্তব্য করলেন না তার কথা শুনে। এরপর তিনি আবার ফিরে গেলেন ইনকার গল্পে। চাঁদের আলোতে বসে সুজয়রা শুনতে লাগলো সেই ফেলে আসা যুগের নানা কথা। টুকরো টুকরো ভাবে সেই সময় যেন মার্কেজের কথার মাধ্যমে ধরা দিতে লাগলো সুজনের সামনে। ঠিক রাত 9টায় নিচে ডাইনিং রুমে ডাক পড়লো তাদের। বিরাট ডাইনিং এ ধপধপে সাদা চাদর বিছানো টেবিল, বেশ কিছু টেবিলে ছড়িয়ে ছিটিয়ে খেতে বসেছে টুরিস্টরা। হালকা আলো জ্বলছে ঘরে। সুজয়রা একটা টেবিলে বসে পড়লো। পেরুভিয়ান খাবারই সার্ভ করা হলো তাদের। তার একটা পদের নাম আন্দিয়ান পাঁচমানকা, মাংস, বিন আর ওল জাতীয় কন্দ দিয়ে রান্না। অন্যটার নাম লোমো সলতাদো, মাংস, টমেটো, পেঁয়াজ দিয়ে তৈরি। ভাত দিয়ে মেখে মেখে খেতে হয়। পেরুতেও যেন ভাত খাওয়া হয় তা দেখে অবাক হলো সুজয়। তার ধারণা ছিল ভাত জিনিসটা শুধু এশীয়দেরই খাবার। বেশ তৃপ্তি করে খেলো সকলে। খাওয়া শেষ হওয়ার পর যখন সুজয়রা তাদের ঘরের কাছে ফিরে এলো তখন রাত 10টা বাজে। বিল আর সুজয় নিজেদের ঘরে ঢোকার আগে মার্কেজ জানিয়ে দিলেন পরদিন সকাল 7টার মধ্যে তৈরি হয়ে নিতে হবে মাচু পিচুতে যাবার জন্য। আর গাড়িতে ওঠার সময় হাত ব্যাগে গরম জামা কাপড় নিতে হবে, কারণ ও জায়গাটা একদম পাহাড়ের মাথায় অবস্থিত। এই হোটেল থেকে তলবিতলবা গুটিয়ে মাচু পিচুতে গিয়ে থাকবে তারা। অন্যদের থেকে বিদায় নিয়ে ঘরে ঢুকে বিছানায় শুয়ে সারাদিনের কথা ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল সুজয়। আজকে এই পর্যন্তই থাক, আবার পরের দিন বাকি এপিসোডটা নিয়ে আসবো। হয়তো আরো 2 দিন লাগবে কি 3 দিনও লাগতে পারে, দেখা যাক। চলো আজকের জন্য টাটা।